বাংলাদেশ। সবাইকে স্বাগত ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন। আপনাদের সাথে আছি আমি তাবাসসুম। আমাদের সঙ্গে আছেন সিন্দাবাদ.com এর CEO কামরুল হাসান। স্বাগত আপনাকে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। Thank you, Apu. Thank you, Atasham. It's nice talking to you. এবং যেভাবে ইন্ট্রোডাকশন দিচ্ছেন তেমন কিছু না। I'm very simple person এবং I'm very happy to be here. আমি মাশাআল্লাহ আপনাদের সাথে কতটুকু কথা বলতে পারি। Let me try. নিশ্চয়ই আমরা আজকে ভাইয়ার সাথে অনেক অনেক গল্প করব এবং অনেক মজার মজার গল্প জানবো, শুনবো। অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়ার মতো তেমন কিছু নাই। আমি খুবই একজন সাধারণ মানুষ এবং একেবারেই ধরেন আই বিলং ফ্রম ভেরি মিডল ক্লাস ফ্যামিলি এবং আমি মফস্বলের ছেলে। আমার পড়াশোনা নেত্রকোনাতে। আমি আপনার এসএসসি পর্যন্ত নেত্রকোনা, এসএসসি পর্যন্ত নেত্রকোনা, দেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আই স্টাডিড এ ভেরি ডিফিকাল্ট সাবজেক্ট বায়োকেমিস্ট্রি এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। তারপরে আপনার দেন যে আফটার কমপ্লিশন অফ মাই গ্রাজুয়েশন পরবর্তীতে আমি এমবিএ করেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। বাট এট ইজ অনেকটা পেটের তাগিদে বলতে পারেন, বিকজ আই হ্যাভ শিফটেড মাই সেলফ। আমি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে সেলস, মার্কেটিং, বিক্রি বাট্টা এই সমস্ত জায়গায় চলে আসি। তো এমবিএ না হলে নাকি বিক্রি বাট্টা হয় না, কোম্পানি বলতো। সো আই থট দ্যাট আই শ্যাল ডু দিস। But to me, MBA is all about the much below average degree, something like that. এটা কিছু শেখায় না আসলে। এটা শুনলে আসলে অনেকে মাইন্ড করতে পারে, বাট বিকজ এটা নাথিং, নো ইকোনমিক্স, নো স্ট্যাটিস্টিক্স, নো মার্কেটিং, প্রতি 3 মাস করে কিছু শেখা যায় না আসলে। However, I started my career in Nestle. একেবারেই একটা বিশাল ইন্টারভিউ যজ্ঞর ভিতর দিয়ে আমি নেসলেতে কাজ শুরু করি। নেসলেতে আমি 12 বছর ছিলাম বিভিন্ন পজিশনে। আই ওয়ার্কড ইন ফিল্ড, আই ওয়ার্কড ইন সেলস, আই ওয়ার্কড ইন মার্কেটিং এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং, বিভিন্ন জায়গায় কাজ করেছি। 12 বছর করে 2007 সালে মুভ ইন রহিমাফ্রোজে আমি যে রহিমাফ্রোজ সুপার স্টোর, যেটা আগোড়া বলে, ওইটাতে আমি হেড অফ মার্কেটিং ছিলাম। তারপর ওইখান থেকে আই মুভড ইনটু আব্দুল মোনেম ইগলুর হেড অফ মার্কেটিং ছিলাম। ওইখান থেকে আই জয়েন ইন নিউজিল্যান্ড ডেইরিতে 5 বছর ছিলাম বিভিন্ন পজিশনে। ফ্রম দেয়ার আই মুভড ইনটু সিঙ্গাপুরে আপনার নিউজিল্যান্ডের মেইন কোম্পানি দ্যাট ইজ কল্ড ফন্টেরা। ওয়াজ দ্য গ্লোবাল স্টাফ, ওয়াজ টু লুক আফটার বাংলাদেশ, নেপাল মার্কেট। ওইখানে ছিলাম। ওইখান থেকে আই কেম ব্যাক টু প্রাণ আরএফএল। ওখানে আমি গ্রুপ মার্কেটিং হেড ছিলাম। দেন আই জয়েন ইন আব্দুল মোনেম লিমিটেড ইগলু as a CEO, as the group CEO of Iglu. And from there, after working 25 years, I joined in a purely different organization that is called e-commerce, Sindabat.com. I am the CEO of this company, and altogether I have crossed 26.5 years. That is all. 26.5 years. Yeah. You back in 1995. You started a journey as in corporate. Okay. আপনারা যারা বলতেছেন, কথা বলতেছেন, অনেকেই জানান দিচ্ছেন যে স্যারজিকে, আমি যাকে স্যারজি বলে সম্বোধন করি, কামরুল ভাইকে আপনারা পরিপূর্ণভাবে মনের মধ্যে ধারণ করতে চান। আমরা যে মুহূর্তে কথা বলছি সেখানে বাংলাদেশের 4.5 কোটি তো বলে, আরো বেশি সংখ্যক মানুষ দীর্ঘ নিঃশ্বাসে ভারী করতেছে তার ঘরগুলোকে, কারণ তাদের কাছে জব নাই। সো আমার কাছে তাই মনে হয় যে শূন্য থেকে শুরু করেছে, একদম সামান্য থেকে শুরু করেছে, সে যদি শুধু বাংলাদেশ তো না, এশিয়ার সেরা সিইওদের মধ্যে অন্যতম হতে পারে, সেই মানুষটি যদি বছরের পর বছর ইগলুর মতো একটি কোম্পানির গ্রুপ সিইও হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন, সে মানুষটি যেখানেই যায় পরশপথের মতো স্পর্শ করলেই সেগুলো যদি সোনায় পরিণত হতে পারে, তাহলে আপনি কেন না, যে কোনো কিছু হওয়া সম্ভব। সেই গল্পটা একদম র, আনকাট এবং আনসেন্সার্ড ভাবে স্যারজি, যেহেতু বেশিরভাগ সময় তাদেরকে কমিউনিকেট করতে হয় দেশে এবং বাইরে, স্পেশালি বাইরের, সেই কারণে তো তার কমিউনিকেশনের মধ্যে ইংরেজির আবির্ভাবটা চলেই আসে। স্যারজিকে অনুরোধ করবো বাংলাতে যদি একটু কমিউনিকেশন হয়, যাতে করে আমি ওই মানুষগুলোর কাছে এই তথ্য এবং গল্পটা আপনার কাছে নিয়ে যেতে চাই, একদম র ভাবে, যে মানুষগুলো আপনাকে পরিপূর্ণভাবে আজকে ফ্রেমিং করতে পারবে এবং হতাশার জায়গাটা তাদের দূর হবে। ছোট্ট একটা ভিডিও কমার্শিয়ালে যাচ্ছি, আমরা লাইভে থাকতেছি, অল্প সময়ের বিরতি, ফিরে আসছে এখনই। আমি অনুরোধ করছি বারবার, আজকে কোনোভাবেই আমাদের কাছ থেকে সরে যাওয়া যাবে না। ভালোবাসার বাংলাদেশ পর সবাইকে আবারও স্বাগত ভালোবাসার বাংলাদেশে।
আপনি শেয়ার করতে চান তারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে। এবং আজকে যারা আমাদের অতিথির সঙ্গে সরাসরি কথা চান এবং গুরু এহতিশামের সঙ্গে যারা কথা বলতে চান তাদের জন্য রয়েছে একদম সুবর্ণ সুযোগ। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করলে আমরা একটি লিংক পাঠাবো, সেখানে আপনারা আমাদের সঙ্গে সেই লিংকে ক্লিক করে আমাদের সঙ্গে আপনারা ভিডিও ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আমাদের অতিথির সঙ্গে এবং গুরু এহতিশামের সঙ্গে কথা বলতে চান তাদের জন্য। এবং এই বছরের শেষ দিনের আগের দিন বলা যায়, মানে শেষ দিন আগের দিন মাঝে কাছে শেষ দিন আগের দিন এই মাঝামাঝি অবস্থাতে আমি ঢুকে যাচ্ছি। অনেক ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে আরেক দফায় স্বাগত জানাচ্ছি। বারবার কমিউনিকেশনটা শুনবার কথা তোমরা বলছিলে, সো দিস ফর ইউ গাইজ। নতুন বছরে পা ফেলতে যাচ্ছি, চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো সাথী এনে দেশটারে বুকে পেতে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। এই কমিউনিকেশন গুলো শুধুই তোমাদের জন্য। অনেকেই এ ধরনের কমেন্ট করার চেষ্টা করেছে। লাভ গুরু এহতেশাম ফ্যান ক্লাব থেকে শুনছি শুভেচ্ছা নতুন বছরে সবাইকে। আবির হাসান মতলব চাঁদপুরে গেছিলাম ঠিক এখন থেকে 2 দিন আগে। আমি ছবি তোলার চেষ্টা করেছি তোমাদের ওই নদীর পাড়ে যে ছবির ইলিশের যে মানে মূর্তিটা আছে তার সামনে। সবকিছু মিলিয়ে দারুণ লেগেছে তোমাদের জায়গাটা। আমরা তোমাদের সাথে কমিউনিকেট করতে চাই, আমরা অনেক বেশি বেশি করে তোমাদের সাথে আজকে কথা বলতে চাই, কারণ আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। বারবার বলছিলাম যে যারা তোমরা আমাকে গুরু বলে সম্বোধন করো, আমার মেন্টর, আমার গুরু আমার পাশে উপস্থিত, সেই মানুষটিকে সাথে নিয়ে তোমাদের সাথে প্রচুর কথা বলতে চাই, ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে কমিউনিকেট করতে চাই। যদি তোমরা ভিডিও স্ট্রিমিং এ আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে 01841904904, আরেকবার বলি 01841904904 এই নাম্বারে তোমরা নক করো এবং সেই সাথে তোমরা ফোনও করতে পারো। আমরা ফোন কল রিসিভ করবো এবং সাথে ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে তোমাদের সাথে কমিউনিকেট করবো। এমন একজন মানুষ যিনি আমার পাশে বসা এখন এই মুহূর্তে, যিনি বলছিলেন তার স্টার্টিং এ যে খুব ছোট অবস্থা থেকে আমি প্রথম যখন একটি কোম্পানির সাথে যুক্ত হই তার প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাকে পথে পথে ঘুরতে হয়েছে এবং সেই জায়গা থেকে তিনি সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন। কর্পোরেট সেলিব্রিটি বলতে যে জিনিসটা বোঝায় তার চমৎকার একটা ডেমনস্ট্রেশন মিস্টার কামরুল হাসান। আমি নিজেই জানি যে তিনি ইগলুর গ্রুপ সিইও থাকা অবস্থায় এশিয়ার সেরাদের সেরা একজন সিইও হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন। এখন তিনি সিন্দাবাদ.com এর সিইও হিসেবে আছেন। সো এই মানুষটির এই যে যাত্রা, এই যাত্রাটা কখনোই সুখের ছিল না এবং এই কথাগুলো যখন তোমরা শুনতেছো তখন অবশ্যই অনেকে অনেক বেশি হতাশ। যে ডাটাটা আমরা দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশের এই পরিসংখ্যানে 4 কোটি বা তারও বেশি, আমি বিশ্বাস করি 5.5 থেকে 6 কোটি ইয়াং স্টার যারা প্রতি মুহূর্তে হতাশার থ্রু দিয়ে যাচ্ছে যে আসলে আমি আমার জীবনে ঘুরে দাঁড়াতে পারবো কিনা। সো উনি যদি পেরে থাকেন তুমিও পারবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি কামরুল ভাইয়ের কাছে। কামরুল ভাই শুনতে চাই আপনার জীবনের কথা, একদম র, আনকাট, আনসেন্সার্ড কথা, যাতে করে কর্পোরেট এই জার্নি প্রপারলি এখানে রিপ্রেজেন্টেশন হয় এবং আমার যারা ভিউয়ার্স এবং আমার যারা শ্রোতা তারা যেন বুঝতে পারে যে আপনি যদি পারেন তাহলে সেও পারতে পারে। জি না, ইউসি, প্রথমত হচ্ছে মানুষের ভিতরে সম্ভাবনা ব্যাপক, এটা কোনো সন্দেহ নাই যে আমরা আসলে না পারার কোনো কারণ নেই। যে অনলি থিং ইজ দ্যাট যে আমরা আসলে ট্রাই করছি কিনা, লেগে আছি কিনা। আমি শুরুতেই যে কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি স্বপ্ন না দেখেন, স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন দেখার সাথে আপনি লেগে থাকতে হবে। স্বপ্ন দেখুন, লেগে থাকুন এবং এই দুইটা জিনিস যে কম্বিনেশন করতে পারে তার জীবনের সাকসেস অনিবার্য। এবং সাকসেস ইজ এ, আমরা যেটা বলি সাকসেসের কোনো শেষ নেই আসলে। যে আমি যদি আমার লাইফের কথা বলি, যখন ছোটবেলায় যখন সাইকেল চালাতাম, আমার নিজের সাইকেল ছিল না, আমার বাবার সেই ক্ষমতা ছিল না, বাসায় একটা মানে তখনকার দিনের যে সাইকেলের কথা বলি সেটা হচ্ছে ফনিক্স সাইকেল, আপনি ওদের নাম শুনে থাকবেন, জাপানিজ সাইকেল। তো ওটা পাশের বাসার বা অথবা কোনো সময় অমুক বন্ধু তমুক বন্ধু এরকম করতাম, রাইট। এখন এই সাইকেল থেকে আজকে আমার বাচ্চারা মার্সিডিজ চালায়। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি তখন মনে করতাম দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, তাহলে তো হইতো না, কখনোই হইতো না। এখন স্কুল লাইফে যখন পড়তাম তখন মানে আমাদের জীবনে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসিপ্লিন।
আমরা ধরেন বাই ডিফল্ট আমরা দেখবেন স্কুল লাইফে দেখবেন দ্যার ইজ এ ফিউ মানে থাকে যে রচনা থাকে, রচনার ভিতরে থাকে এম ইন লাইফ, রচনার ভিতরে থাকে ডিসিপ্লিন, এই ধরনের কিছু। এগুলি কিন্তু তখন মনে হতো যেটা পড়ার জন্য পড়া, বাট এগুলি মানুষের জীবনে অনেক চেঞ্জ করে, অনেক অনেক সার্থক করে তোলে। দেন যেমন ধরেন আমি হচ্ছি বাবা আমার 8 নম্বর সন্তান, এবং 8 নম্বর সন্তান ইন সেন্স যে আমার আব্বা যখন রিটায়ার করেছে তখন আমি পৃথিবীতে এসেছি। তো নর্মালি যেটা হয় যে সবার যখন শেষ তখন আমার শুরু, অনেকটা এই টাইপের আর কি। তো খুব বেশি যে, এবং ছাত্র জীবনে ধরেন প্রথম যদি একেবারে চিন্তা ভাবনা করেন, আমাকে যখন প্রথম স্কুলে পাঠানো হয়, প্রথম বছর যখন স্কুলে ভর্তি হই তখন আমি ফেল করি। আমার আব্বা রীতিমতো হেভি বকাঝকা, ছোট বাচ্চা মানুষ, আমার মা আমাকে টেকেল করেছে। আমার তো দূর মনে পড়ে আর অনেক ছোটবেলার কথা, ক্লাস 5-এ, মানে সরি তখন 5 বছর বয়স। পরের বছর যথারীতি যে মাই ফাদার ট্রান্সফর্ম, আমার আব্বা যেটা আমার ভিতরে ডিসিমিনেট করার চেষ্টা করেছে যে তুমি করতে পারবা। পরের বছর যথারীতি আমি ক্লাসে ফার্স্ট হই। দেশে ফেল করা ছেলে, পরে ক্লাস 1 আবার ফার্স্ট হই আমি। এবং স্কুল লাইফে আগাগোড়া আমি ফার্স্ট বয় ছিলাম। এবং এই যে ডিসিপ্লিনের কথাটা কেন বলছি, এটা অনেকেরই শোনা দরকার, যারা এই একেবারে যেহেতু লাভগুড়া আপনার যেহেতু গুড়া আপনার ম্যাক্সিমাম পোলাপানি যারা শোনেন, সরি পার্ডন মি, যে যারা শোনে তারা বয়সে কম। তো স্কুলে যখন পড়তাম তখন কি হইতো, ওটা ডিসিপ্লিনটা কিরকম ছিল যে আমি ধরেন স্কুল থেকে বের হলাম, ক্লাস থেকে, ফর এক্সাম্পল হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে বাসায় আসতাম। বাসায় আসার সময় মানে আমার বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল ওয়াকিং ডিস্টেন্স। আমরা এখন গুলশান 1 স্টুডিওতে আছি, মনে করেন গুলশান 1 নম্বর মার্কেটে, এই কাছাকাছি ডিস্টেন্স। তো স্কুল থেকে আসতাম, আসার পরে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, আব্বা গেটের সামনে দাঁড়ায় থাকতো, আব্বা রিটায়ার্ড, গেটের সামনে দাঁড়ায় থাকতো, নিয়ে আমার কাছে আস্তে আস্তে বাসায় নিয়ে আসতো, এসে বলতো আবার পরীক্ষা দাও। একটা পরীক্ষা দিয়ে পারিস, আবার একটা পরীক্ষা, মানে আমি ভুল করছি না ক্লাসে। এখন তখন মনে হতো যে এইরকম কেন মানুষ, যখন সবাই আড্ডা মারছে, তত খেলতেছে মাঠে, পরীক্ষা দিয়েছে তো গল্প শেষ, এখানে আবার নতুন করে পরীক্ষা দেওয়া, আই হ্যাভ টু গিভ অ্যাগেন এটা। এবং সামটাইম আমি আমার ছেলের সাথে শেয়ার করি যে আমি ক্লাস 10 পর্যন্ত আমি আব্বার সাথে ঘুমাইতাম। রিজন আছে, রিজনটা কি, আই গট দ্য 5-এ আমি ট্যালেন্ট ফর স্কলারশিপ পাই, তারপরে 8-এ আমি নেত্রকোনা জেলার ভিতরে আই বিকাম ফার্স্ট ইন দা যে কি বলে বৃত্তিতে। এসএসসিতে আমার রেজাল্ট খুব ভালো ছিল, এসএসসিতে ভালো ছিল। আমি এসএসসির আগ পর্যন্ত যদি গল্পগুলি বলি এরকম যে আমার বাবা রীতিমতো ধরেন আমাদের টিন শেড বাসা ছিল, এবং চিৎকার করে পড়তে হইতো, জোরে পড়তে হইতো। জোরে না পড়লে যদি শুনতো, যদি কোনো কারণে যে সামহাও গলা বন্ধ, তখন বোধহয় বোঝা যেত যে বাপে এখন আছে, আমার আব্বা আম্মা দুজনই মারা গেছেন। তো তখন আমার কাছে মনে হইতো যে why these people are like that? এরকম কেন, রাইট? এখন আমার কাছে মনে হয় তখনকার সময় যদি এই ঘটনা না ঘটতো, নেত্রকোনা থেকে উঠে আসা গ্রামের থেকে একটা ছেলে শহরে এসে পড়াশোনা করে আজকের এই জায়গায় আসতে পারতাম না। তো এটা তখনকার সময় মনে হতো যে এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা, এই ডিসিপ্লিনটা আমাদের সবাইকে অ্যাভেল করা উচিত, বিকজ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট। একটা মিনিটকে আমরা কিভাবে, মানে হাউ ইউ আর স্পেয়ারিং আওয়ার টাইম, সরি আবার ইংলিশ কিছু আসে ভাই, যারা শুনছেন আমাকে বেয়াদবি নেন না, ভুল বুঝেন না, সময়টা অপব্যয় করছি কিনা। আমি বলছি না যে কোনো কিছু করা যাবে না, উই হ্যাভ টু, বাট এই জিনিসটা তখন ওই যে ডিসিপ্লিনের ওই জমানার মানুষগুলি পৃথিবীতে আর আসবে না। এখন আপনি আপনার সন্তানের সাথে করতে পারবেন না, আমি আমার সন্তানের সাথে করতে পারবো না। করতে গেলে বলে যে আমি আমার ছেলের সাথে যদি করি, আমার ছেলে বলে যে পাপা ইউ আর ভেরি ব্যাড পাপা সামথিং, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। হ্যাঁ, ধরেন আমার মেয়েকে যদি বলি, আমাকে আবার অফিস থেকে ফোন করে সরি বলতে হয় যে বাবা আমি ভুল করে ফেলছি, সামথিং লাইক দ্যাট। এটা তখনকার জমানার ডিফারেন্স ছিল। তো স্কুল লাইফটা এরকমই ছিল, খুব ডিসিপ্লিন। বাসায় টেলিভিশন ছিল না। আমার মনে আছে যে দেয়ার ইজ এ ফিল্ম রুটস নামে একটা টিভিতে সিরিয়াল দেখাইতো, রুটস দেখতে আরেক বাসায় যাইতাম। তখন খুব একটা পপুলার শো ছিল, যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না, ফজলুল লোহানী সাহেবের। তো ওইটা দেখার জন্য মানে আরেক বাসায় যেতাম, পাশের বাসায় টেলিভিশন ছিল না। বাসায় টেলিভিশন এসেছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, আই ক্যান রিমেম্বার। এবং একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, এবারে ইন্টারেস্টিং ঘটনা। যে ধরেন একটা নাটক, সাপ্তাহিক নাটক হইতো, সুবর্ণ মোস্তফা ফরিদি, তখন ওনারা খুব হিট।
সুপার হিট আর কি বলা চলে। তো আম্মাকে নিয়ে পাশের বাসায় রাতের বেলায়, এবং নাটকটা শুরু হইতে কিন্তু আপনার ইয়ের পরে, ফর এক্সাম্পল 8:30 খবরের পরে বিটিপি বাংলাদেশ টেলিভিশন, এবং 8:30 খবরের পরে এটা রাত্রে 11:15 পর্যন্ত। বাকের ভাইয়ের কথা বলছেন না? হ্যাঁ, বাকের ভাইয়ের কথা বলছেন। ওই সময়ের কোন একটা প্রোগ্রাম, আই ক্যানট রিমেম্বার, সাম প্রোগ্রাম অফ দেয়ার। তো আমি, আমার ইমিডিয়েট বড় বোন, আমার ভাগ্নি ছিল, আম্মা, আমরা 4 জনে পাশে পাশে নাটক দেখতে গেছি। তো যথারীতি আব্বা টের পেয়েছে। টের পাওয়ার পরে যথারীতি আব্বা বাইরের দরজা বন্ধ করে ঘুমায় গেছে। আমরা মনে করেন রাতের বেলায় ফিরছি, ফেরার পরে অনেকক্ষণ বেল চিপছে, আব্বার দরজা খুলে নাই। মাই ফাদার ডিডন্ট ওপেন দ্য ডোর। পাশে পাশে ঘুমাইছি, মফস্বলে যা হয় বলতে খোলেইনি, দরজা খুলে নাই। দিস ইজ সামথিং হোয়াট ইউ ওয়ান্টেড টু ট্রিট। আমারে বোঝানোর চেষ্টা করছে, ইউ আর ডুইং রং। কেন? পড়াশোনা বাদ দিয়ে কি? দিস ইজ সামথিং, পড়াশোনা করতে হবে, লেখাপড়ার বাইরে কোনো গল্প নাই। এখন তো অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়া, সো মেনি থিংস। তখন তো আর কিছু ছিল না টেলিভিশনের বাইরে। সো এই জিনিসগুলি তখন খুব হার্ড করতো। বাট একটা সময় এখন মনে করি আমি যে তখন যদি আই বিকাম ভেরি ইমোশনাল, তখন যদি আমার বাবা এই কাজটা না করতো, হয়তো আমি আর 8-10টা ছেলের মতো হইতাম, সামথিং লাইক দ্যাট। কি হইতো? আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা একসাথে পড়াশোনা করতো, কেউ হয়তো বা ছোট দোকান দিচ্ছে, কেউ হয়তো এই ব্যবসা করতো। আই এম নট ডিক্লাইনিং দ্যাম, বাট আমি তো ঢাকা শহরে আসি, আজকে আপনার শুনে বুঝতে পারতাম না। ইউ আর অলসো ওয়ান অফ দ্য বিগ সেলিব্রিটি ইন বাংলাদেশ, পারহ্যাপস ইন সো মেনি এরিয়াস পিপল নোজ ইউ। তো এই জিনিসগুলি হয় কি, মানুষের লাইফে ডিসিপ্লিন খুব দরকার, এবং ডিসিপ্লিনকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই। আমরা ভাই এই জায়গাতে একটু স্টে করতে চাই। জি। এবং স্পেশালি আপনি যখন এই কথা বলছেন, আই অলরেডি লস্ট মাই ফাদার, এতে প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেল। জি। কোনোভাবে কি আমাদের বাবারা, যেভাবে আপনি যে কথাগুলো বর্ণনা করছিলেন, তখন আমারও মনে হলো যে সবচেয়ে ভালো স্কুলটাতে যখন আমি ফার্স্ট হলাম, তখন যে মহব্বত তার চোখে দেখেছি, তার এক মুহূর্ত পর্যন্ত শুধুই আপনার বাবার যে বর্ণনাগুলো দিচ্ছিলেন, সেটা ফ্ল্যাশব্যাক আমার চোখের সামনে আসছিল, যে কত কষ্ট, কত স্ট্রাগল। একটা এরকমও হয়েছে যে আমি কখনো আমাদের বাবার সামনে আমরা কেউ কখনো বলতে পারিনি যে 12 মাসে বছর হয়। ভুল করে ভয় হয়তো 14 মাস বা 18 মাস বলেছে। একেবারে। তো বিশ্বাস করেন, আজ কোন রকমের রিগ্রেট হয় না যে আমাদের শৈশবে 8-10 জন যেভাবে করতে চেষ্টা করেছিল সেটা আমরা করতে পারিনি বিধায়, বরং প্রাউড হয় যে আমাকে সেই জায়গাগুলোতে তিনি আমাকে দাঁড় করিয়ে দিতে অনেক বেশি চেষ্টা করেছেন। বাবাকে খুব স্পষ্টতই মনে হয় আপনার প্রতি মুহূর্তে বাবা হয়তো আপনার পাশাপাশি চলতে থাকে। বাবা আপনার সফলতার কোন পর্যায় পর্যন্ত দেখতে পেয়েছিলেন? আছে মানে আব্বা লাস্টে যখন মারা যায়, তার সেই সময় আব্বার অনেক কটা স্বপ্ন ছিল। আব্বা যখন আমি স্কুলে পড়তাম তখন মনে হতো যে আমার ছেলের যে এসএসসি পাস করাই দিয়ে দিতে পারি। যখন কলেজ পাস করলাম তখন মনে হতো কলেজ পাস করাই দিতে পারি। যখন ইউনিভার্সিটি ভর্তি হলাম যে না ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে, যখন চাকরি পেলাম তখন আমার বাবার মুখে হাসি। তো এরকম অনেক কটা স্টেজ আছে আসলে। আব্বা ছিলেন, জীবিত ছিলেন। 2002 সালে আব্বা মারা গেছে। বাট আনটিল দ্যাট ধরেন হি ট্রাই টু অলওয়েজ, সবসময় চেষ্টা করতেন। আমি আর একটা ঘটনা বলতে চাই, ধরেন ইন্টারেস্টিং ঘটনা, মানে এগুলি ভেরি নস্টালজিক করে দেয় অনেক সময়। আমরা ওই জায়গাগুলোতে যেতে চাচ্ছি, খুবই নস্টালজিক। প্লিজ ধরেন কিরকম ছিলেন। আমি আমার বাবার কথা বলতেই হয় যে তার প্রচুর কন্ট্রিবিউশন আমার পেছনে, প্রচুর কন্ট্রিবিউশন। ধরেন হোয়াট হ্যাপেন যে স্কুলের ব্যাপার তো আছেই, কোথাও যাওয়া যাবে না সেটা তো আছে। মনে করেন যে মফস্বল শহরে 2টা সিনেমা হল, ওকে, শুক্রবারে সিনেমা ছাড়তো। রিলিজ হয় কি তখনকার জীবনে ফ্রাইডে, রাজ্জাক, শাবানা, অথবা মনে করেন তাদের যে ফিল্মগুলি রিলিজ হইতো। ফর এক্সাম্পল আব্বা বারান্দায় ঘুমাইতেন, এবং কি ঘুমাইতেন, শুক্রবারে নামাজ পড়ে খেয়ে বারান্দায় পড়াইতেন, ঘুমাইতেন। আমার বলতে পড়ো, আমার কাজ হচ্ছে লেখাপড়া করা, আর কোনো কাজ নাই, কিন্তু পড়ো। তো আব্বা মনে করেন বারান্দায় শুয়ে একটা বড় একটা সোফা না ঠিক বেতের একটা চেয়ারের মধ্যে ছিল, একটা বালিশ দিয়ে শুয়ে ঘুমায় যেতেন। তা আমি আম্মার এবার ইস্যু আমি বলতো ঠিক আছে যা। তো ফাঁকে আমার বাসার কাছে সিনেমা হল, তো সিনেমা হলে যখন ঢুকতাম তখন মনে করেন নায়ক বড় হয়ে গেছে অনেকটা, সামথিং লাইক দ্যাট। বিকজ ছোটবেলায় সিনেমায় ক্লাইম্যাক্স থাকে, হয়তো বা নায়কের বাবা মরে গেছে, যে সময় ঢুকতেছেন অলরেডি নায়ক বড়, ততক্ষণে নায়ক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আবার ম্যান্ডেটরিলি মাগরিবের নামাজের পরে কোনোদিন বাসায় ঢুকতে পারিনি, আপ টু এইচএসসি পর্যন্ত। আফটার মাগরিব নেক্সট টু ইম্পসিবল। মাগরিবের নামাজের পরে, মানে মাগরিবের আজানের আগে বাসায় ঢুকতে হবে, ইজ দ্য ট্রুথ। এবং শেষে মারামারিটা হইতো, এটাও দেখতে পারতাম না।
বিকজ ততক্ষণে দেখতাম যে সময় হয়ে গেছে আজানের, বাসায় ঢুকতে হবে। নায়ক বড় হওয়া দেখান, শেষের মিলনটাও দেখতে পারতাম না, কিন্তু আর অন্যদের কাছে শুনতে হইতো সামথিং লাইক দ্যাট ওয়াজ হোয়াট পাস দিস টাইম। এটা আসলে এখন ইউল বি সারপ্রাইজ, স্কুলে যখন গেছি তখন ছোটবেলায় স্কুলে আমাদের স্কুল ড্রেস ছিল না, কথার কথা, স্যান্ডেল পরে যেতে পারি নাই, স্কুলে স্যান্ডেল পরে যেতাম না, খালি পায়ে স্কুলে যেতাম। দ্যাট ইজ হ্যাপেন্ড, that doesn't matter, but because we cannot afford করার ক্যাপাসিটি ছিল না আমাদের। এখন আমাদের কাছে ঈদ কেন অনেক বড় ছিল, বছর শেষে একটাই জামা পাইতাম সামথিং। এখন তো মনে করেন বাচ্চার পার্টি আছে, স্কুলে যাইবো, পার্টি, কত রকমের গল্প। তো এইগুলি হয় কি যে এইগুলি এখন অনেকের কাছে সিনেমার মতো মনে হয়। The life has been changed a lot. এগুলো অনেক কাছে সিনেমা, বাট এই যে ডিসিপ্লিন লাইফ, এইটা হয়তো বা সামহাও কোথাও না কোথাও একটু ট্রিগার করে মানুষকে যে ইউ হ্যাভ টু, তোমাকে বড় হইতে হবে, বিকজ তোমার কাছে কোনো অপশন নেই। এবং আপনার কাছে যখন কোনো অপশন না থাকে তখন কি হয়তো আপনি ঘুরে দাঁড়ান, তখন আপনি সামনের দিকে এগোন। এটাই হচ্ছে বাস্তবতা। সেম ধরুন ইন্টারমিডিয়েট পাস করলাম, পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে হচ্ছে যে আই হ্যাভ টু স্ট্রাগল, হুইল বি এট দ্য কস্ট। পড়াশোনার খরচ আছে, আমার ভাই দিত কিছু টাকা, আব্বার টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, আমার মেজ বোন আমাকে প্রচুর হেল্প করেছিল, সে আমাকে টাকা দিয়েছে। এবং ইট ইজ এ ডিফারেন্ট স্টোরি। মনে করেন যে আপনি কারোর কাছে যাচ্ছেন, টাকা যাচ্ছেন, আমি বুঝতেছি মন থেকে দিচ্ছে না, অথবা আমি বুঝতেছি তার মন ভালো নাই, বাট সামহাউ আই হ্যাভ টু কেয়ার। দেন একটা পর্যায়ে নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আই হ্যাভ টু ডু দ্য টিউশনি করতাম। আই ক্যান রিমেম্বার যে আমি আপনার কার্জনহল থেকে আমি রামপুরাতে আমি টিউশনি করতাম। কিভাবে যেতাম জানেন? কার্জনহল থেকে বেরোতাম, আপনার স্টেডিয়াম মার্কেট পর্যন্ত হেঁটে যেতাম, হেঁটে তারপরে বাসে উঠতাম, বাসে উঠে মালিবাগের মোড়ে আসতাম, মালিবাগের মোড় থেকে আরেকটা বাস বদলাইতাম, বদলে আবার রামপুরা যেতাম। সো দিস ইজ সামথিং আই হ্যাভ টু ডু দ্য টিউশনি। And I used to earn টিউশনিতে প্রথম 600-700 টাকা, তারপরে 800-900 টাকা। Then I started working in NGO, ওয়ার্ল্ড ভিশন নামে একটা এনজিও আছে, আমি এনজিওতে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম এনজিওতে কাজ করতাম, 1300 টাকা বেতন পেতাম, আর বাসা থেকে দিত। এবং বাসা 1300 টাকা টিস্যু করতাম, সব মিলে যেন ভালো ছিলাম। কিন্তু আবার I don't have any other problems. I don't তখন আমি স্মোক টোক কিছু করতাম না। সো আমার টাকা পয়সা খরচ হতো না। কিন্তু বঙ্গবাজারে যেতাম, বঙ্গবাজারে গিয়ে শার্ট কিনতাম, নিউ মার্কেটে যেতাম, নিউ মার্কেটে গিয়ে 200 টাকার ঘড়ি কিনতাম। আমার ঘড়ির একটা মারাত্মক ফ্রিক ছিল তখন। হ্যাঁ, এখন আমার এই স্বভাবটা আছে। আচ্ছা, হোয়াটএভার। তো এই জিনিসগুলি হয় কি যে এই পরিশ্রম একটা মানুষকে কম্পোজ করে, এই পরিশ্রম মানুষকে ডেডিকেটেড করে। এন্ড আমি সবসময় মনে করি যেটা হচ্ছে যে ইউ উইল নেভার ফাইন্ড দ্য রোড ভেরি স্ট্রেট, ইটস নট দ্য রানওয়ে। জীবন কোনো সময় রানওয়ে না, বিমানের মতো না, রানওয়ে না, ইটস এন আপস এন্ড ডাউনস। এন্ড ওয়ান্স ইউ আর ফলিং ডাউন, আপনি যখন পড়ে যাচ্ছেন, তখন পারহ্যাপস ইউ আর কনজার্ভিং দ্য এনার্জি টু কাম ব্যাক। এই যে ধরতেছেন কোন একটা জিনিস, ধরে আবার যখন দাঁড়াচ্ছেন তখন রিএনার্জাইজ হচ্ছেন। হ্যাঁ, এই যে রিএনার্জাইজ হওয়া, এই যে আপস এন্ড ডাউনস। এবং আরেকটা জিনিস আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমি অনেকেরই বলেছি যে লাইফ ইজ অল অ্যাবাউট, যে আমরা দেখি না, ধরেন আমরা গ্রাফ মানে কি, আপনি ধরেন সিসিওতে থাকেন, আইসিওতে থাকেন, সিনেমায় দেখবেন যে রুগী শুয়ে আছে, তারপরে গ্রাফটা আপ ডাউন করতেছে, একসময় স্ট্রেট লাইন হয়ে গেল। স্ট্রেট লাইন ডাক্তার সাহেব আইসা, কিন্তু একটা রোল, কিন্তু আইসা দেখা যায় যে কাপড়টা নাড়ায় বলে যে আই এম সরি, এইটা ডায়লগ কিন্তু তার। So what does it mean? Once you are a very straight line, you are a dead person. Once there is an ups and down, then you are alive. যখন আপনি আপস এন্ড ডাউনস এর ভিতরে আছেন তখন আপনি জীবিত। যখন আপস এন্ড ডাউনস নাই, যখন স্ট্রেট লাইন, ইউ আর আমি মৃত মানুষ। এই জিনিসটা আমরা অনেক পরে রিয়েলাইজ করি। যখন রিয়েলাইজ করি তখন আমাদের অনেক কিছু করার থাকে না। সো ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, যে আমি যেটা বলছিলাম, আব্বার কথা যেটা বলছিলেন, আমার আব্বার কথা মনে হয়। Perhaps I respect him very much. আমি বহুত শোতে যাই, আমি আমার বাবার কথা বলি, বিকজ আমার মা খুব একটা শিক্ষিত ছিলেন না। হ্যাঁ, উনি সামথিং 6-7 পাস ছিলেন। আমার বাবা তখনকার দিনের আপনার 1921 গ্রাজুয়েট, অনেক আগের কথা। তো আব্বার যে একটা ডিসিপ্লিন লাইফ, এটা আমাদেরকে খুব ডিসিপ্লিন। হি ওয়াজ ভেরি অনেস্ট পারসন, সরকারি চাকরি করতে খুব সৎ লোক ছিলেন।
তো ধরেন এই যে বিশ্ববিদ্যালয়ে পড়লাম, চাকরি নিলাম, নেসলেতে জয়েন করলাম, এটা একটা বিশাল ইতিহাস। নেসলের ইতিহাস শুনলে আপনি উইল বি সারপ্রাইজ হিয়ারিং অল দ্যাট। যাই হোক, ওখানে জয়েন করলাম। ওখানে জয়েন করার পরে আপনার একটা পর্যায়ে আমার নিজের পয়সায় আমি প্রথম গাড়ি কিনলাম। নেসলে থেকে আমাকে গাড়ি দিয়েছিল, বাট আমি নিজের পয়সা, আমার মনে আছে যে টয়োটা রিফ্লেক্ট আমি একটা গাড়ি, রিফ্লেক্ট ইচ্ছে যে তখন নতুন আসছে, 4,20,000 টাকাতে আমি গাড়িটা কিনেছিলাম। দ্যাট ইজ আর্নিং ইজ এ ডিফারেন্ট, এটা বললে আরেক স্টোরি। তা আব্বা আমার মনে আছে সেই গাড়িটা দেখার পরে ওয়াজ ভেরি হ্যাপি। কি বলছিলেন শুনি, একটু শুনতে চাই, একটু ডিটেলে শুনতে চাই। অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, দিনের পর দিন আপনাকে নির্মাণ করতে গিয়ে তার ভালো লাগা মন্দ লাগাকে চরম ভাবে স্যাক্রিফাইস করেছে। ফাইনালি চোখের সামনে দেখলো। তার ছেলে তো ক্লাস 5-এ জানান দিয়েছে না যে সে আসলে সাকসেসফুল একজন পার্সন। এমন কোন মানুষের পেছনে সে সময় ব্যয় করেনি যে মানুষটা সফল হতে পারে না। দেন তারপরে আবার আপনার ভার্সিটি লাইফ, ফাইনালি আপনি সফল, সেটা কাছ থেকে দেখার সুযোগ হলো। কামরুল ভাই, অনেক পরিশ্রম। আমরা হয়তো একটু বলেই ছেড়ে দিচ্ছি যে বেতের চেয়ারে বসে বসে তিনি শুয়ে শুয়ে আপনাকে ফলো আপ করতেন, কিন্তু আপনি কি, এটা তো আমি এখন হাড়ে হাড়ে টের পাই, আমার মনে হয় আপনিও টের পান যে কোন সেকেন্ড সে নিজের জন্য বাঁচেনি। প্রতি মুহূর্তে কিভাবে তার সন্তানরা মানুষ হতে পারে, তার সন্তানরা বড় হতে পারে, সে পাগলের মতো প্রচেষ্টা এবং পরিশ্রম ছিল সবসময়। ওই সময়কার মুহূর্তের ওই অনুভূতিগুলো একটু বলেন। না, তার কিছুদিন পরে আমার বাবা মারা যায়। সরি, আমার ওইটাই দেখার তার বাগে ছিল। After 6 months it died. ঠিক ওই সময় থেকে 6 মাস পরে মারা যান। গাড়ি নিয়ে যখন আসলেন, বাবার ওই মুখের বই ব্যক্তির কথা মনে আছে? একটু ডিটেলিং করেন। He was so happy. একটু ডিটেলিং করেন। এবং এটা হচ্ছে শেষ কথা, কামরুল ভাই, যদি না দেখতেন নিজের জীবনটাকে হয়তো আশ্বস্ত করার আর কোনো সুযোগ পেতেন না। He was so happy. আমার কাছে মনে হয় যে উনি হয়তো মনে করছে যে এইটাই আমি দেখতে চেয়েছিলাম। I can remember his smile. মানুষের একটা খুশির হাসি থাকে না, তো ওইটাই ছিল তার। এরপরে কিছুদিন পর সে মারা যায়। He was a wonderful person. আপনার নিচের একান্ত একাকিত্বে আমি জানি এর মধ্যে আপনি অনেক বড় বড় কঠিন সময়ের ভেতর দিয়ে গেছেন। ইন্ট্রোতে বলছিলাম এমন একটা অবস্থাতে আপনি পৌঁছেছিলেন জীবন মৃত্যুর এমনই এক মাঝখানে, যেখানে ডক্টর অলরেডি বলে দিয়েছিল যেটা মিরাকল, যে সে কাম ব্যাক করেছে। যখন একান্তই নিজের মতো করে থাকেন, বাবা তো আপনার কল্পনাতে, আপনার ভাবনাতে ধরা দেয়। কি ধরনের কনভারসেশন হয় বাবা ছেলের মধ্যে তখন? না, একটা জিনিস হচ্ছে কি যে দ্য বিগেস্ট ফিলোসফি যেটা আব্বার কাছ থেকে আমি পেয়েছিলাম লাইফে, ধরেন আপনি যদি ওইভাবে চিন্তা ভাবনা করেন, আই নেভার আর্ন এনি ডিসঅনেস্ট মানি ইন মাই লাইফ। আমার ঘরের কোনো জিনিস নাই যেটা কেউ বলতে পারবে যে আই আর্ন সামহাউ ডিসঅনেস্টলি। আই এম ভেরি অনেস্ট। আই এম অনেস্ট টু দ্য ওয়ার্ক। আমি যে কাজ করি, পারি না, অনেক কিছু বুঝি না, হয়তো পারি না, বাট আই ট্রাই টু ডু দিস। আমি কখনো মানে ইনফ্যাক্ট ধরেন মাল্টিনেশনাল কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি, ডিসঅনেস্টি হওয়ার কোনো স্কোপও নাই, এটা যদি অন্যভাবে চিন্তা ভাবনা করেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আই নেভার মিন, আমার কোনো আর্নিং ডিসঅনেস্ট নেই। এটা ছিল আমার বাবার প্রথম প্রিন্সিপাল, ইউ কান্ট। আমার দ্বারা মানুষের কখনো ক্ষতি হয় না। আমি লাইফে প্রচুর মানুষকে চাকরি দিয়েছি, চিনি না, জানি না। আমার পেজে অনেকে নক করে, আমার একটা পেজ আছে জানিস, কর্পোরেট কোচ, এবং ওই কোচিং এর অনেকেই নক করে। আমি চিনি না, ভাইয়া আমার হাজবেন্ডের এই প্রবলেম হয়েছে। আমি ঠিক আছে, সি পাঠান, দেখিও নাই কোনোদিন। দেয়ার আর সো মেনি পিপল। চেষ্টা করি আমার সামর্থ্যের ভিতরে, আমি তো সবকিছু পারি না, বিকজ আমিও তো মানুষের কাছে কাজ করি। সো ওইগুলি হচ্ছে একটা জিনিস। তারপরে ধরেন আব্বার মৃত্যু, মারা যাওয়ার কিছুদিন পরে আম্মাও মারা যান।
এবং আম্মা বেসিক্যালি মারা যাওয়ার আগে অনেকদিন ব্লাইন্ড ছিলেন, দেখতে পারতেন। এবং আমার দূর মনে পড়ে যে আব্বাকে খুব খুঁজত, অন্ধ, চোখে দেখতেন না, এবং একসময় ওনার ডিমেনশিয়া হয়ে যায়। ডিমেনশিয়া বলতে ধরেন কি বলে, মনে রাখতে পারতো না, কাউকে চিনত না। এখন তো আমাকে চিনত, আমি তার ছোট ছিলাম। আম্মা মারা যায়, আব্বা আম্মা পাশাপাশি, এবং ইট বি সারপ্রাইজড হিয়ারিং দ্যাট আব্বা আম্মার কবর ঢাকা ক্যান্টনমেন্টে, এবং একটা পাবলিক গোরস্থানে কখনো পাশাপাশি দুটো কবর পাওয়া যায় না। আব্বা মারা যাওয়ার পরে, আম্মা মারা যাওয়ার পরে আমি কবরস্থানে যাই। কবরস্থানে গিয়ে আমি জিজ্ঞেস করি যে এখানে আশেপাশে কোথাও আছে কিনা। তারপরে কবরে যে খাদেম আছে সে বলে যে পাশের কবরটা খালি আছে, যেটা নর্মালি প্রাইভেট কবর না হইলে নর্মালি হয় না। দ্যাট হ্যাপেন্ড। ইট ইজ অলসো মিরাকেল। কারণ আমি যত জানি যে আপনার মা মারা যাওয়ার আগ মুহূর্তকাল পর্যন্ত আপনি তখন কিন্তু পরিপূর্ণভাবে নিজেকে দাঁড় করাতে পারেননি। না, আমার মনে হয় অনুতাপের অনেক বড় একটি জায়গা, যত বেশি করার সুযোগ ছিল, আপনি যদি আজকের পরিস্থিতিতে থাকতেন সেই অনুতাপ কখনোই কাজ করতো না। আমি এই সময়টা একটু শুনতে চাই। না, চেষ্টা করেছি। ধরেন আমি তখন আমার ইনকাম ছিল কত, আমার আম্মা মারা যায় 2003 সালে। দেন আই ইউজ টু হ্যাভ, আমার আর্নিং ছিল অ্যাপ্রক্সিমেটলি মান্থলি কত পাইতাম, ধরেন 30 কি 32 হাজার টাকা বেতন পেতাম। আম্মার পিছিয়ে প্রত্যেক মাসে অ্যাপ্রক্সিমেটলি 10-12 হাজার টাকা খরচ, বিকজ উনি প্রায় 1 বছরের মতো টিউব ফিট করেছেন। যেহেতু উনি ইয়ে করতো না, আই মিন ব্রেইন কাজ করতো না, ডেমেনশিয়া, সবকিছু ভুলে যেত। তা এক সময় অসুস্থ হয়ে যান, তারপরে হসপিটালাইজ হওয়ার পরে তাকে টিউব ফিট করা হয়। টিউব ফিট 1 বছর ছিলেন, এবং টিউব ফিটে প্রতিদিনই বেশ দুধ দিতে হতো, মানে দামি খাবার, যেটা হচ্ছে মানে ব্যালেন্স ডায়েট দিতে হতো আপনাকে। সো ওইটা চেষ্টা করেছি, ইভেন দো ধরেন চেষ্টা করেছি আমি আমার মায়ের জন্য, এবং আমার ভাই বোনেরও করেছে, সবাই করেছে। বাট এভরিবডি ট্রাইড, যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আমার কাছে খুব বেশি মনে হয় যে আমার মায়ের একটা বিশাল ব্লেসিং আছে। আম্মা আমাকে, আমি যেহেতু ছোট ছেলে, নর্মালি তো ছোট ছেলে মেয়ের প্রতি তো বাবা আমার একটা স্পেশাল দরদ থাকে না। আমার অনেকটা বিশাল ব্লেসিং আছে। আমি অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। এবং দিস ইজ হোয়াট ওয়ান অফ দ্য বিগেস্ট ফিলোসফি আই অলওয়েজ বিয়ার ইন মাইন্ড, যে আমি সবসময় মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমি কারো উপকার করতে না পারবো, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। I never do this. অনেকে অনেক কিছু করতে চাইছে, মানে there is a word, আপনি একটু মাথায় রাখবেন, এটা অনেকের জন্য একটা মানে জানার ব্যাপার, শেখার ব্যাপার, যে পিপল টক্স এগেইনস্ট দ্য সাকসেসফুল পিপল কখনো ফেলিওর মানুষ নিয়ে কথা বলে না। তা আপনি যখনই বড় হইতে যাবেন, হেতেশন যখন আজকের পর্যায়ে দেখবেন আপনার এগেইনস্টে কথা হবে। একদম। People never talks about the failure. Though there is not very easy. Professional life, so many struggles. আমার একটা ছোট্ট ঘটনা বলি। ধরেন আমার জীবনের one of the finest man I met in my life, that is called আব্দুল মুনিম। মুনিম সাহেবের চাকরিতে যখন আমি যাই, যখন আমি সিইও হিসেবে জয়েন করি, I can remember যে উনি আমাকে ডাকে বললো যে আপনি আমার না আসেন। তখন আমি বললাম যে আমি আসবো না, সিইও পজিশন। তারপরে আমি না করছি। কেন? আমি অনেক স্পষ্ট বলছি, আপনার পরিবেশ ভালো না। আর মনিম সাহেবের মতো লোক, হি ইজ দ্য লিজেন্ডারি গাই। আই বিলিভ হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান অ্যাপার্ট ফ্রম মাই ফাদার। আমার বাবার পরে যদি কাউকে সম্মান করে থাকে, আমি তাকে সম্মান করি। তো বলেছেন আপনাকে আমার লাগবে, পরে বলে তোমারই আমার লাগবে। আমি মনিমরে কেউ না করতে পারে না। যাই হোক, ওয়াজ ভেরি সামহাউ জয়েন করেছি। আই ওয়ার্কড উইথ 5 years। তারপর সাথে উনি মারা যাওয়ার, উনি গত বছর 31শে মে মারা যাচ্ছে। তো মারা যাওয়ার পর একটা পর্যায়ে আমি এগুলো ছেড়েও দিই। তো জিনিসটা হচ্ছে কি, যে যখন আই হ্যাভ বিন ভেরি ক্লোজ টু হিম, হি ইউজ লাভ মি লাইক এনিথিং। এবং আমাকে প্রচন্ড ভালোবাসতেন। আমার মনে হয় যে দ্যাট ইজ সামহাউ দ্য অলমাইটি সেন্ড সামওয়ান, যা আমার বাবা, যে আমি নাই, সো সামওয়ান ক্যান লাভ হিম। এবং আমিও চেষ্টা করেছি ওনার জন্য। ওনার ডায়ালিসিস তো আমি বসে থাকতাম। ওনার অফিসে রাত 10টা পর্যন্ত ডায়ালিসিস, তো আমি 10টার আগে অফিস থেকে বেরোতাম না। আমার তো মনে হয় যে কোনোদিনই বাদ দেননি আপনি। একদিনও না, কোনো ডায়ালিসিস না। সপ্তাহে 3টা ডায়ালিসিস, একটা ডায়ালিসিস বাদ দিই। এর জন্য আমার কোনো রিগ্রেটও নাই, বিকজ
perhaps he loved me a lot. এত ভালোবাসা কর্মজীবনে কেউ পাইছে আমার কাছে মনে হয় না। ওনার সাথে 30 বছর 32 বছর কাজ করে, আমি 5 বছর কাজ করেছি। he used to love me a lot. এবং যখন আমি ওনার এনে কাজ করতাম আমার কাছে মনে আছে যে ইটস এ ভেরি টেরিবল স্টোরি, যে আমাকে বের করে দিতে হবে সামহাও। ইটস এ পলিটিক্স, কর্পোরেট পলিটিক্স, অন্যরকম বের করে দিতে হবে। এবং সারপ্রাইজ হিয়ারিং দ্যাট আমি টেবিলে বসে মানে অফিসে কাজ করতেছি, পিপল কেম থ্রেটেন মি। আপনি গ্রুপ সিইও আমরা পয়দা করি। I didn't lose my heart. ঠিক আছে, I used to walk, বিকেলবেলায় বাসায় হেঁটে যেতাম, তারপর হেঁটে যেতাম না, গাড়িতে যেতাম, যদি আসলে মাইরা ফেলা ভালো তো যায় না। তো I faced so many terrible situations in my life, even in professional life, but I never regret. Even এমন হয়েছে যে আমাকে থ্রেট করছে মেরে ফেলবে, সে আমার বাসায় আসতে আমি তার হাতে করে খাইছি। To say sorry, I said, doesn't matter. বসেন না, I'm not that person, but তারপরেও তাহলে আপনার জীবনের প্রচ্ছন্ন একটা প্রভাব, আপনি যে মানুষটির কথা বললেন সেটা আপনার জীবনে আছে। অর্থাৎ আপনি বলছিলেন যে বাবার পরে যে মানুষটাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি সেই মানুষটি। আমরা কিছু টেক্সট নিয়ে নিই কারণ ভাই, তারপর আপনার জীবনে বাকি গল্পটা শুনবো। কিছু টেক্সট নিয়ে নিই একদম। এবং চাইলে আমরা ফোন কলে আপনারা কমিউনিকেট করুন 01841904904। আমরা ভিডিও স্ট্রিমিং এর থ্রু দিয়ে আপনাদের সাথে কানেক্ট করবো, অথবা ফোন করুন, আমরা সরাসরি কথা বলবো। যারা এতক্ষণ ধরে ভালোবাসার বাংলাদেশের সাথে আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা কারা আছেন আমাদের সাথে সাথে একটু জেনে নেই। এমডি হাসিনুর রহমান আছেন আমাদের সাথে, এমডি নওয়াজ শরীফ আছেন, মুশারফ আছেন, টুম্পা আছেন, আরমান ভুইয়া আছেন, সৌরভ আহমেদ আছেন মানিকগঞ্জ থেকে আমাদের সাথে, এমডি নুরজামান ইসলাম বিজয় আছেন, লিখেছেন লাভ গুরু, ধন্যবাদ আপনাকে। শেখ শিবাজুল আছেন, ভাই গল্প, সরি আপনার কমেন্টে বুঝতে পারছি না, আরেকবার একটু কমেন্টস করবেন। জুনায়েদ আহমেদ, আজকের এই ঘটনা থেকে নতুন কিছু শিখলাম, একদমই খুবই ইন্সপায়ারিং। আমি বলবো যে যারা যারা আমাদের সাথে আছেন, এই গল্পটি যারা শুনছেন জানছেন, আমি বলবো যে সবার জন্য আমার মনে হয় যে খুবই উৎসাহ এবং অনুপ্রেরণার একটি গল্প। আপনাদের আরো কমেন্টস নিয়ে নিব, তবে তার আগে এবং আমরা আমাদের আজকের অতিথির গল্পে ফিরে যাব, তার আগে একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। ভালোবাসার বাংলাদেশ। ব্রেকের পর ফিরে এলাম। ব্রেকের পর সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের আজকের পর্বে। আজকে আমরা যে আয়োজন নিয়ে আছি আপনাদের সাথে, আপনারাও আছেন আমাদের সাথে। খুব দ্রুত কিছু কমেন্টস নিয়ে নিব আপনাদের, আমাদেরকে খুব দ্রুত কিছু কমেন্টস করে ফেলেন। ভালোবাসা বাংলাদেশের এই স্টুডিওতে যারা আসতে চান এবং আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করতে হলে যা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 01841904904। আমার লিসেনার এবং ভিউয়ার্সদেরকে আমি বলবো খুব দ্রুত আমাদের লাইভটি একটু শেয়ার করে দিন এবং লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকুন, এবং খুব দ্রুত আপনারা কিছু কমেন্ট করে ফেলুন, আমি কিছু কমেন্টস নিয়ে নিব। এমডি সজিব খন্দকার লিখেছেন, গুরু আপনার কথাগুলো কলিজায় যায় গেথে যায়। ওকে, থ্যাংক ইউ। এমডি আনিস লিখেছেন, গুরু আপনাকে ছাড়া লাভ গুরু জমে না একদম। পরিমল রয় লিখেছেন, সরি আপনার কমেন্টসটি পড়তে পারলাম না। খুব দ্রুত আমাদেরকে আরো কমেন্টস করে ফেলুন আপনারা, আপনাদের কমেন্টস আমরা নিয়ে নিব। আমরা কথা দিয়েছিলাম যে কিছু ফোন কল এবং ভিডিও কল নিব। ভিডিও কলে কি কেউ আছেন এখন? একদম, যারা আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং এ আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি আমি আবারও বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 01841904904। সেখানে টেক্সট করুন যারা আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং এ আসতে চান, আমরা আপনাদেরকে লিংক পাঠাবো, সেখান থেকে আমাদের সাথে আপনারা লাইভে যুক্ত হয়ে যেতে পারেন।
চলে যাবো আমাদের আজকের অতিথির গল্পে। ভিডিও কলটা নেন। কে বলছেন? জি, কে বলছেন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার গুরু আছেন পাশে, কথা বলুন। ভালো আছেন? আমি ভালো আছি, আমার গুরু পাশে আছেন, কথা বলুন। হ্যাঁ ভালো আছি, কথা বলুন। হ্যালো, জি, আপনি যাকে গুরু বলেন তার গুরু পাশে বসা আছেন, কথা বলুন। জি কথা বলুন, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছেন গুরু? একদম পারফেক্ট। গুরু ভালো আছেন? আমি ভালো আছি, আমার গুরু পাশে বসা, কথা বলুন। জি আসসালামু আলাইকুম গুরু। জি পাশের জন্য বলছি। জি জি, আপনাকে গুরু সম্বোধন করছে, কথা জি বলুন। জি বলেন, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি আপনার শরীর কিরকম আছে? আপনাকে বলছি। জি জি আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি আমি পুরো গল্পটা শুনতে পারিনি, হঠাৎ করে ঘুমাই যায় মাঝখানে, তো আমি শুনতে পারি নাই, দুঃখিত। আপনি কিছু বলতে চান? জি গুরু, আপনি আপনার সাথে আমার দেখা হয়েছিল নারায়ণগঞ্জে গুরু, ওকে, লম পার্কে। না বুঝতে পারছি। ভালো থাকুন, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমরা একটা পরবর্তী ভিডিও গুলো নিয়ে যাই। নেক্সট, জি কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওয়াজ সরে বলছি, হে নওয়াজ, কোত্থেকে? মালদা থেকে, মালদা ইন্ডিয়া। ওকে, আমার গুরু আছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি লকডাউনের মধ্যে আপনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন এবং সেই প্রোগ্রামগুলো আমি দেখেছি। তখনও লাইভে আপনার সঙ্গে একবার আসার সুযোগ পেয়েছিলাম। আপনার একটা যেটা বললেন না যে কোনো কাজকে যে ছোট মনে করতে হয় না, হ্যাঁ, এটা আপনার সব কথার শেষে যেটা বুঝতে পারলাম যে ছোট থেকে মানুষ বড় হয়। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরাও একটা ভালো জায়গাতে আছি। আমার বাবা একটা সেম ঘটনা আপনার মতোই, যে খুব ছোট থেকে স্ট্রাগল করে বড় হয়েছেন। তো আমি গ্রাজুয়েশন যখন করছিলাম, গ্রাজুয়েশন করার সময় একটা আমাদের ইন্ডিয়ার একটা কোম্পানিতে আমি কাজের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম আর কি। তো কাজে অ্যাপ্লিকেশন করার পরে যখন আমি সুযোগ পেলাম 2013 সালে, তো তখন আমাকে 1800 টাকা মাস দেওয়ার জন্য ওরা রাজি হলো। আমি বাবাকে বললাম যে বাবা, আমি একটা কাজ করছি যেখানে আমাকে 1800 টাকা মাস দেওয়া হবে। তো বাবা আমাকে বলেছিলেন যে কোনো কাজকে ছোট বড় মনে করবি না, কাজ কাজ, তুই করে দেখ, ভালো লাগলে করিস, না লাগলে ছেড়ে দিবি। তো 1800 টাকা মাস তখন আমি কাজটা করেছিলাম ঠিক, কিন্তু আমার বাবার কোম্পানিতে তখনও 30 থেকে 40 জন কাজ করতো, যাদের বেতন হয়তো কারো 8,000, কারো 10,000, কারো 15,000। কিন্তু আমাকে বাবা এটা বলেছিলেন না যে তুই ওটা কাজ করিস না, তোর কি দরকার আছে। উনি বলেছিলেন কাজকে কোনোদিনও ছোট মনে করবি না, কাজটা কর, যদি তোকে ভালো মনে হয় তুই করবি, ভালো না লাগলে ছেড়ে দিবি। আমার গুরুকে যদি কিছু বলার থাকে? হ্যাঁ হ্যাঁ গুরু বলছি, আমার গুরুকে যদি কিছু বলার থাকে আপনার? স্যারকে তো সবসময় ধন্যবাদ জানাই, স্যার যেভাবে লোক, তো স্যারকে যখনই দেখি স্যারের সঙ্গে থাকার চেষ্টা করি, দেশের বাইরে থেকেও। থ্যাংক ইউ অসংখ্য অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছে। আমরা স্যার আপনার বাকি গল্পটা একটু ছোট করে শুনবো, তারপর কয়েকটা ফোন কল আর ভিডিও কল নিব। থ্যাংক ইউ স্যার। আপনি বলছিলেন যে আপনার মায়ের কথা, বাবার কথা, এবং আস্তে আস্তে বলছিলেন যে কত স্ট্রাগল, কত কষ্ট, দেন ফাইনালি আজকের জায়গাতে আপনি এসেছেন। আপনার মতো করে যদি একটু ক্লোজিং এর দিকে যান, অলরেডি অনুষ্ঠানে আমার শেষের দিকে চলে আসছি। জি
সাউন্ড কে ইকো একটু আপনি ঠিক করে দেন। ইকো হচ্ছে, ঠিক আছে না? ওকে, সেটা হচ্ছে যে যে তারপরেও ধরেন আমার কাছে যেটা মনে হয় যে স্ট্রাগলিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এবং পৃথিবীর যত বড় সাকসেসফুল মানুষ, আই এম নট সাকসেসফুল এট অল, আমি সাকসেসফুল কিছু না। এখনো সাকসেসফুল হলে তো দ্যাট ইজ কল, আমাদের একটা লাইফের একটা পিরামিড থাকে। পিরামিড যেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যেটা গল্পটা বলে, সেটা হচ্ছে যে আর কিছু নাই বোধহয় পৃথিবীতে। বাট যে আমরা বোধহয় বাই ডিফল্ট মানুষ এরকমই, যে উই নেভার এন্ড দ্য স্টোরিজ। আমরা বোধহয় এটা শেষ করার পরে মনে হয় যে আরো কিছু বাকি আছে, আর আমি খুব কাজ পাগল মানুষ, কাজের ভিতরে থাকতে পছন্দ করি, এবং আমি প্রচন্ড রকম কাজের ভিতরে থাকি। এবং পারহ্যাপস আমি যদি কোনো কাজ করতে না পারি সেদিনে তো আমি থাকবো না, সেরকম ব্যাপারটা আর কি। যে আমার রিসেন্টলি আই গট হার্ট অ্যাটাক, এবং আই ক্যান রিমেম্বার প্রিয়াঙ্কার সাথে একটা শোতে গিয়েছিলাম, ওই রাত্রে আই গট দ্য হার্ট অ্যাটাক, রাত্রে। আচ্ছা আচ্ছা। পরের দিন তো যে আমার 8ই অক্টোবর আই গট দ্য রিং পরাই 8ই অক্টোবর, গত 8ই অক্টোবর। এবং আমি 9-10 তারিখে আমার রিং পরানো হয়। আমি 16 তারিখ থেকে আমার কাজ শুরু করি। ইন্টারেস্টিং, মানে জাস্ট কোনো ব্রেক নেই না। আমি ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে একটু একটু করে শুরু করেন, বিকজ সামথিং আমার ব্যাপারটা খুব সিভিয়ার ছিল। এবং থ্যাঙ্কফুলি হয়তো বা উপরওয়ালার দোয়া, অথবা বাবা মার দোয়া, অথবা আত্মীয় স্বজন, হরেবার আমি জানি না কার দোয়া, সামথিং লাইক দ্যাট। মানে ইট ইজ, আমাকে ডক্টর বললো যে ইট ইজ সামথিং, যে বৃষ্টি মানে আপনি মেঘ হয় না, আকাশে অনেক মেঘ থাকে, মেঘ হওয়ার পরে ধরেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়, আবার থেমে যায়। আমার তো ঘটনাটা এরকম হচ্ছে, পিঠে প্রচন্ড পেইন ছিল। তারপরে পেইনের পরে ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললো যে গড অ্যাটাক। আমার ভেরি লাকিলি যে এরকম এটাকে অনেকেই বুঝতেই পারে না, কারণ অ্যাটাক হইলে হয় কি মানুষের ঘাম হয়, বুকে ব্যথা করে, এমন কিছু না, পিঠে ব্যথা ছিল আমার। সো এনিহাউ আই বিলিভ দ্যাট হয়তোবা আমার বাচ্চাগুলো ছোট, অথবা অলরেডি বিলিভ দ্যাট আর আরো কিছুদিন পিছিয়ে থাকা দরকার, অথবা মানুষের কিছু দোয়াও আছে। ইউ ক্যান রিমেম্বার যে আমার কাছে খুব মনে হয় যে একটা অন্ধ ছেলেকে হাফিজ বানিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, আমরা তো ইগলু, তুমি চাইলে হাসবে দেশ, আমার এই ছেলেটার কথা খুব মনে পড়ছে, হসপিটালে শুয়ে হতে পারে যে ছেলেটা হাফিজ হয়েছে, তার দোয়া কাজে লাগছে, হতে পারে। মানে আমার তো এত টাকা নেই তখন, আই হ্যাভ গিভেন হিম যে সামহাউ হি ক্যান বি দ্য হাফিজ, সামথিং লাইক দ্যাট। তো ধরেন এই স্টুডেন্ট লাইফে যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি প্রচন্ড পরিশ্রম করতাম। আমার মনে আছে যে আমি একেবারে মাস্টার্সে যখন পড়ি, আমি 64 জন ছেলে মেয়েকে পড়াইছিলাম গ্রুপে। মানে আমি জীবনের প্রথম নিজের পয়সা মোটরসাইকেল কিনি, সামথিং লাইক দ্যাট, নিজের পয়সায়। সো আমি সাইকেল কিনি নিজের পয়সায়, সাইকেল থেকে মোটরসাইকেল থেকে আবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এক সময় ধরেন আরো ইন্টারেস্টিং ঘটনা আছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে যে গাড়ি কেনার গল্পটা যেটা বললাম না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে যে আমি 1 মাসের ছুটি পাই অফিস থেকে, হাতে ব্যান্ডেজ। আমি তো নেসলে চাকরি করি, তো হাতে ব্যান্ডেজ, অফিস ছুটি দিল, আমি কি করবো? বসে থাকার লোক না, আমি গেলাম বড় ভাইয়ের অফিসে, মহাখালী ডিওএইচএস, মানে আমার ভাইয়ের ফ্রেন্ড। তো উনি ওর পাকিস্তানি চাদর বিক্রি করে, খুব ইন্টারেস্টিং পাকিস্তানের চাদর। এবং উনি বললো যে আমার ওয়ারেবেন, আমি বললাম যে অ্যাক্সিডেন্ট, হাত ভেঙে গেছে। তো হি হ্যাজ গিভেন এ ওয়ান্ডারফুল ডায়ালগ, এবং এটা আমার জীবনে অনেক মনে থাকে। সে বলছিল যে রিমেম্বার হোয়ার দেয়ার ইজ এ পেইন দেয়ার ইজ এ গেইন। ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি স্মল ওয়ার্ড। এই ছোট্ট একটা কথা আমার মাথা অনেক সময় করে, হোয়ার দেয়ার ইজ এ পেইন দেয়ার ইজ এ গেইন। বলো যে তুমি কাজ করো, চাদর বেচছো। আমার চাদর কিভাবে বেচবো? বলে যে আমার পুরো ওয়ার হাউস ভর্তি চাদর নিয়ে আমি উনি একটা মাইক্রো দিল, মাইক্রো নিয়ে চাদর নিউ মার্কেট, বঙ্গবাজার, নেসলে অফিস, অমুক কর্পোরেট অফিস বিক্রি করতে ইন এ মান্থ আই আর্নড মোর দেন 5 লাখ টাকা ইন এ মান্থ চাদর বিক্রি করে। আমি মনে করেন অমুক একজন দেখে সুন্দর চাদর 5টা-6টা করে নিয়ে যায়, আমি আবার গুড সেলসম্যান। এবং তখন আমি গাড়ি কিনি, and I went to Malaysia as well, ওই টাকা দিয়ে I bought the car. তখন আমার আর্নিং তো এরকম ছিল না, so I bought the car. So একটু আগে যে ভাইয়া যে কথাটা বলছিল, I personally never thought work is work. কাজই আসলে। Whatever you're working, you should not regret
যে আমি আসলে কি কাজ করছি। ইউ শুড রাদার হ্যাভ দ্য ব্লেসিংস, আপনার ব্লেসিংসটা থাকছে, আপনি কিছু করছেন। ইউ শুড নট স্টপ। আমার একটা ব্র্যান্ড আছে, ইন্টারেস্টিং ব্র্যান্ড, ফিওনা। আমাদের স্পন্সর ছিলাম এক সময়, যাই হোক। আমার ব্র্যান্ড আছে, আমার মেয়ের নাম ফিওনা, এবং ভেরি ইন্টারেস্টিং। এবং আমি আরেকটা জিনিস খুব খুব চমৎকার ভাবে বিশ্বাস করি যে ইউ ক্যান ওনলি ওয়ার্ক, পিপল, দ্য অলমাইটি ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। আপনি শুধু পরিশ্রম করতে পারবেন, আপনার 1 টাকা রিজিকও খাওয়ার ক্ষমতা নাই ইফ দ্য আল্লাহ তাআলা না চায়। একদম তাই। ইউ ক্যান অনলি ট্রাই, দ্য অলমাইটি ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। আপনি ট্রাই করতে পারেন, রাইট? আমি জীবনে ভাবি নাই যে আমি কাপড় ব্যবসা করবো। ফর এক্সাম্পল, আই গো টু ইসলামপুর সামটাইমস, আই বাই দ্য ফেব্রিক্স। এবং আমি ডিজাইনার না, আমি ডিজাইন বুঝি না, নেটে যাই। এবং ইটস ইন্টারেস্টিং, আমি যখন প্রাণে কাজ করতাম, প্রাণের চেয়ারম্যান সাহেব যিনি, উনি আমাকে বলছিল, কারণ ভাই হুইজ ইউর বেস্ট ফ্রেন্ড? আমি তো বুঝি নাই। পরে বলতেছে, কারণ ভাই গুগল ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। হোয়াট ইজ ওয়াই গুগল ইজ? গুগলে সবকিছু পাওয়া যায়। দেখুন, আমি নেটে যাই, নেটে গিয়ে দেখি দুনিয়ার পাঞ্জাবি ডিজাইন, ওইটাকে আমি কপি করি না, আই ডু কাস্টমাইজ। বাট এটাও ধরেন, আপনি যদি হয়ে চিন্তা ভাবনা করেন, আমি এই করোনার ভিতরেও বিভিন্ন ধরনের ড্রেস সব মিলে আই সোল্ড মোর দেন 100,000 পিসেস অ্যাপার্ট ফ্রম মাই জব। আমি সিওগুরি করি, ছোট ছোট ভাঙ্গা পোলা ফান্ডে দিয়ে করাই দিচ্ছি, কিন্তু আই এম ডুইং। এখন আমার কাছে মনে হয় ওয়ান্ডারফুল বিজনেস। একটা আক্ষেপ আমার আছে, সেটা হচ্ছে যে ইফ ইউ আস্ক মি হোয়াট ইউ হ্যাভ ইভলভড ইন ইউর লাইফ, নিজের জন্য কি করছেন, আমি বলতে পারি না যে আমার আসলে নিজের করা জিনিস এটা, যেটা আমার ফিওনা আমার কাছে মনে হয় যে আই ক্যান ডু। মানে আমি যখনই পরিচয় দিই, আইদার আই হ্যাভ টু টেল আই এম দ্য সিইও অফ দিস কোম্পানি, আই এম দ্য সিইও অফ দিস কোম্পানি, অথবা আমি করি সেই করি, অন্যের বাড়ি কামলা গালি। বাট এখন মনে হয় যে না গামরুল, ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর ওন। নিজের কি করলা? আজকে আমি ওয়ার্কিং সিন্দাবাদে কাজ করছি, এবং আই এম ভেরি হ্যাপি আমার ছেলে মেয়ের প্রতি যারা কাজ করে আমার সাথে। উই হ্যাভ গিভেন এই বছর 2021 সাল কালকে শেষ হবে, এবার বেস্ট রেজাল্ট ইন দ্য হিস্ট্রি অফ সিন্দাবাদ। 400% গ্রোথ। 400% গ্রোথ। এক বছর তো হয়েছে আপনার ওখানে সিন্দাবাদে। 400% গ্রোথ। আজকে বিকালে পোলাবনের সাথে কেক টেক কাটে আসলাম। তো ইউ সি, যে এখন মনে হয় যে জানি না, আই হ্যাভ ক্রসড 50, you never know when the Almighty will call you. যে আপনার নিজের জন্য কি করতেছে, এটা আমার মাথায় দিন খুব ঘুরে, যে আমি নিজের জন্য কি করলাম। আই হ্যাভ ডান এভরিথিং ফর আদার্স। আমার যতটুকু আছে সেটা খায়া পড়ে বাঁচতে পারবো, বাট আমি নিজের জন্য কিছু করতে পারি না। সো দ্যাট ইজ হাউ আই এম ফিলিং রাইট নাও। আর ইতিহাস যদি বলি যে আসলে মানে আমি গুরুই বলি আপনাকে, যে সবাই গুরু বলে, পরে অন্যরা বকা দিতে পারে আমাকে, বাট আমি আপনাকে খুব স্নেহ করি, এটা বোধহয় সবাই জানা উচিত যে আমি প্রচন্ড রকম আপনাকে স্নেহ করি, এবং আপনার সাথে অনেক ব্যাপারে আমার কথা হয়। সামটাইমস আই অলসো গেট দ্য ইন্সপিরেশন ফ্রম দ্য পিপল, আই টক টু দ্য পিপল। এবং আমি সবসময় দেখি যে আমার চেয়ে কম কার কে আছে, আমার চেয়ে বেশি কার আছে এটা আমি দেখি না। সিরিয়াসলি, আই নেভার সি দ্য পিপল, কার কি আছে কি না আছে, আমার কি হবে ভাই তাতে। আই সি আমার চেয়ে কম আছে, আমি তার চেয়ে ভালো আছি। I have seen this way. I have my own philosophy. Right. তো এখন জিনিসটা হচ্ছে যে struggle, so many struggles in my life, so many struggles. I can remember, মানে ধরেন ঢাকা থেকে আমরা একবার দার্জিলিং গেলাম বেড়াইতে, গেলাম। এখন ওই সিচুয়েশন যদি মনে হয় আপনি হাসবেন। দার্জিলিং বুড়িমারিতে গেলাম, বুড়িমারিতে গিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরের মতো জায়গায়, যেখানে বসার জায়গা নাই, যেখানে টয়লেট নাই, ওইগুলি ভাঙ্গিয়া চুরেট বুড়িমারিতে দার্জিলিং বেড়াইতে গেলাম। বাট এখন যদি বলেন এটা সম্ভব না, ওটা ওই লাইফও গেছে। আই ট্রাভেলড এ লট, পৃথিবীর বহু দেশে গেছে এক্সেপ্ট আমেরিকা। আমেরিকা আমি যাইনি, এমন কোন মানে ইউরোপের এমন কোন দেশ নাই আমি যাইনি। বাট দ্য থিং ইজ দ্যাট, যেটা আমি বলতে যাচ্ছি যে ওয়ান্স ইউ বিলিভ দ্যাট ইউল গো। আমি এটা খুব বিনয়ের সাথে বলতে চাই। আমি এখানে গুলশানে আছি, আমি মনে করেন ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু গুলিস্তান, ইফ ইট ইজ মাই ডেস্টিনেশন, আমি খুব তাড়াতাড়ি শেষ করি, আমি বলতে আপনার তো সময় নাই খুব বেশি। আপনি এখান থেকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে মহাকালী মোড়ে গেলেন, মহাকালী মোড়ে যাওয়ার পরে দেখলেন হিউজ ট্রাফিক। দেন হোয়াট ইউ ক্যান ডু, আপনি বিজয় সরণিতে না দিয়ে ওই দিক দিয়ে না গিয়ে প্রাইম মিনিস্টার সোজা গেলেন, সোজা গিয়ে দেখলেন যে
আপনি ফর এক্সাম্পল ওইখানে ইয়ার ওভারব্রিজের কাছে গিয়ে দেখলেন অনেক ট্রাফিক, আবার ওভারব্রিজে উঠলেন, ওইটা কি আপনার বিজয় সরণি ঢুকলেন, ওইখানে আরেক ট্রাফিক, আবার আপনি আসাদ গেট থেকে এলিফেন্ট রোড, এলিফেন্ট থেকে ঘুরে একসঙ্গে গুলিস্তান আপনি পৌঁছাবেন। পারহাপস ইট উইল টেক টাইম টু রিচ, কিন্তু পৌঁছাবেন। বাট হোয়াট ইজ দ্য অপশন? ইফ ইউ গো টু দ্য মহাকালীর মোড়, ওখানে গিয়ে ট্রাফিক দেখে ব্যাক করতে পারেন। সেটা That's the true option. I never find my life that I will never back in my life. I'm back করব। যারা এই পরামর্শটা সরাসরি নিতে চাই, কিছু ভিডিও কলে, কিছু ফোনে, আমরা নিতে এই প্রোগ্রাম শেষের দিকে যাব। দেখি ফার্স্ট ভিডিও কল, ইনফ্যাক্ট সেকেন্ড। ওকে, ভিডিওতে নাই বোধহয়। ওকে, আমরা ফোন কলও নিতে থাকি এই ফাঁকে। আপনারা তো জানেন 01841904904 এই নাম্বারে ফোন করলে আপনাদের ভিডিও কল স্ট্রিমিং এর থ্রু দিয়ে অথবা সরাসরি আমাদের সাথে কলে যুক্ত হতে পারছেন। কিছু টেক্সট আমরা এই ফাঁকে নিয়ে নেব এবং একদম কিছু টেক্সট নিয়ে নেব। যারা আমাদের সাথে আছেন দ্রুত আমাদেরকে টেক্সট করে ফেলুন। যারা এতক্ষণ ধরে কমপ্লেইন করছেন আপনাদের টেক্সট পড়া হয় না, তাদের জন্য বলছি খুব দ্রুত টেক্সট করে ফেলেন। এবার টেক্সট নিয়ে নিব। ওমর ফারুক লিখেছেন, এতদিন পর একটা মেসেজ করলাম, আমার মেসেজটা পড়া হয়নি, আপনার আফসোস শেষ হয়ে গেল। আপনার মেসেজটা এই মাত্র পড়ে ফেললাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন? আমি ইতালি রোম থেকে সুমন বলছিলাম। সুমন, স্বাগত জানাচ্ছি। আমার গুরু আছেন আজকে, প্লিজ কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আপনার জীবনের সমস্ত কথাগুলোই শুনলাম, তবে একটা কথা সবচেয়ে ভালো লাগছে যে কোনো পরিস্থিতিতে আপনি সময় কাটাইছেন, কিন্তু আপনি আপনার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আপনার সিদ্ধান্ত অটল রাখছেন। যেমন সেটা হচ্ছে যে কোনোভাবেই ব্যাক করা যাবে না, এটা শেষ দেখে ছাড়বো এবং সফলতা অর্জন করতে হবে, এটাই সবচাইতে সর্বশেষ কথা ছিল। সেই ক্ষেত্রে যেথায় অথবা যত পরিশ্রম দরকার আমার সেটা করতে হবে এবং আমি করতে রাজি। এরকম কিছু সময় আমার জীবনও ছিল। আপনার ক্যাটাগরি, আপনার লাইফের যত কথা শুনলাম অনেকটাই মিল ছিল আমার সাথে। আমিও সেরকমই, যে যত কষ্ট, যত দুঃখ বা যত রকম বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আছি না কেন বা গেছি না কেন, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করিনি কখনো, সফলতা অর্জন করে ছেড়ছি। আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত যে যার যেরকম টার্গেট থাকে না কেন, সেই টার্গেটে পৌঁছাতে যত রকম কষ্ট করা লাগে এবং যত পরিমাণ পরিশ্রম করা লাগে, অবশ্য সেই পরিশ্রম করা উচিত, ভেঙে না পড়া উচিত না একদমই। সাকসেসফুল হওয়ার জন্য অবশ্যই প্রচুর কথা বলছিলেন সুমন ইটালির রোম থেকে। গুরু কাছ থেকে যদি কিছু শুনতে চান, আমার গুরু আর কি, কামরুল ভাইয়ের কাছ থেকে। না, আপনি চমৎকার বলেছেন। সেটা হচ্ছে যে আপনার আসলে লাইফের কোনো শর্টকাট কিছু নাই, হ্যাঁ, এবং শর্টকাট যারা করতে চায়, যারা লিফটে উঠতে চায়, তারা খুব বেশি দূরে এগোতে পারে না, এটা হচ্ছে বাস্তবতা। আপনি ট্রাই করে যাচ্ছেন এবং আই হোপ দ্যাট ইউল টাচ ইউর ডেস্টিনেশন। এবং আমরা কি করতে পারি? আমরা শুধু ট্রাই করতে পারি, আমরা চেষ্টা করতে পারি, বাট উই হ্যাভ টু বিলিভ ইন অলমাইটি, যে উপরওয়ালা নিশ্চয়ই আপনার জন্য আরো বেটার জায়গা নিশ্চয়ই নির্ধারণ করবেন, ইনশাআল্লাহ। জি, অবশ্যই। থ্যাংক ইউ গুরু, আপনাকে একটু বলছি, এই মুহূর্তে ইতালিতে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রতিদিন 1 লাখের উপরে মোটামুটি ভাবে আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ। সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে যে প্রত্যেকটা জায়গা, শুধু ইতালিতে না, প্রত্যেকটা জায়গার প্রবাসীদের জন্য যেন বাংলাদেশের মানুষ প্রাণ খুলে দোয়া করে প্রত্যেকটা মানুষ যেন নিরাপদে থাকে এবং সুস্থ থাকে। অবশ্যই দোয়া করি। সুমন, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। একজন ফোনে আছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ফারুক। জি, আমার মেন্টর, আমার গুরু আজকে উপস্থিত আছেন। কামরুল ভাই, যদি কিছু বলার থাকে। তার আগে 1 মিনিট আমাকে একটু আপনার সাথে কথা বলার চান্স দিতে হবে। জি, বলুন।
আমি 2007 থেকে আপনার শোগুলো শুনি, যতগুলো চ্যানেল পর্যন্ত গেছেন প্রত্যেকটা আমি গল্পগুলো শুনি, কিন্তু আমি কোনোদিন ফোন দেয়নি। এখন আপনার সাথে কথা বলতে পেরে খুব খুশি, আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনাকে আমি আজকে লাইনে পাইছি। আমি যে কোনো সময় লোরাক যেতে পারি। কিছুক্ষণ আগে মাথা ঘুরতেছিলাম, আমার মনে হয় যে এবারে মনে শেষ বিশ্বাসটা নিব নাকি। তো আমার গুরু বললো যে কোনো সমস্যা না, পাশে এসে বসো। এখন একটু স্বাভাবিক বোধ করতেছি। দোয়া রাখেন, এই ভালোবাসার মহব্বতে এভাবে ইয়াদ রাখেন আমাকে। অনেক ভালোবাসা আমার ফারুক। নেক্সট ফোন কলে যাব অথবা ভিডিও কল। আমরা এভাবে কথা বলতে বলতে আজকের অনুষ্ঠানটা শেষ করে নিয়ে আসবো। ক্লোজিং রিমার্কস যদি স্যারজি কিছু বলতে চান। শাওরিন সুলতানা পাখি লিখেছেন, আপু আমার কমেন্ট পড়ছে না কেন? এই যে আপু আপনার কমেন্ট পড়ে দিলাম। ক্লোজিং রিমার্কটা নিয়ে নিই স্যারজির কাছ থেকে। না, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ইনভাইট করেছেন, এবং রিয়েলি সরি যে আই বিকাম ইমোশনাল ওয়ান্স আপন টাইম, এবং বাট যে আই ট্রাই টু টেল দ্য ট্রুথ। আমি সত্য বলার চেষ্টা করেছি, এবং আপনার প্রোগ্রামটা খুব ভালো, এবং এটাতে ইউ আর ট্রাইং টু রিভিল দ্য পিপল, যারা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সাকসেসফুল মানুষ অথবা যাদের স্ট্রাগলিং দিয়ে আপনারা একটা ডিফারেন্ট স্টোরিতে কনভার্ট করেন, এবং উইথ ইন্সপায়ারিং, এবং পিপল লাভস ইট। আমি শুধু বলতে চাই, আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে আমাদের দেশ অনেক সম্ভাবনার দেশ, বাংলাদেশ, এবং ইট ইজ সাচ এন ওয়ান্ডারফুল কান্ট্রি, এবং আমরা অল্পের জন্য হতাশ না হই, এবং কান্ট্রি মাশাআল্লাহ খুব ভালোভাবে মুভ করছে। এবং তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, যারা একেবারে তরুণ, যারা ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশের, তাদেরকে বলতে চাই যে অলওয়েজ যে আমরা সবসময় চেষ্টা করি যে কোথাও একটা চাকরি হবে, জব হবে। আমার মনে হয় যে ইউ শুড ট্রাই টু বি ওয়ান এন্টারপ্রেনার। চেষ্টা করা উচিত যে আমি নিজের জন্য কিছু করব, এবং নিজের জন্য করলে একসময় নিজেই 10 লোককে চাকরি দিতে পারবেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে এখন অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, একটা লাস্ট এক্সাম্পল দিই, যে আমি কিছুদিন আগে ওয়েন্ট টু আপনার ইয়েতে গিয়েছিলাম, কি বলে, বঙ্গবাজার, এবং আমি মাঝে সাঝে মার্কেট ভিজিট করি, যেহেতু কাপড়ের ব্যবসা টুকিটুকি করার চেষ্টা করি। তো বঙ্গবাজারে আমার সাথে অলরেন্সারের একটা ছেলের দেখা, আমার স্টুডেন্ট ছিল এক সময়, আমি ইউলেবে পড়াতাম, ইউলেবে MBA তে ক্লাস নিতাম। তো হঠাৎ করে দেখা, আমি বললাম যে তুমি কি করো? বলে স্যার একটু ফার্স্ট একটু ইতস্তত, বলে স্যার আমি এনে বাথ সাপ্লাই দিই। আমি কিরকম? বলে যে স্যার আমি এখানে বঙ্গবাজারে প্রতিদিন 300 দোকানে টিফিন ক্যারিয়ার ভর্তি ভাত সাপ্লাই করি, আমি খাবার সাপ্লাই করে দুপুরবেলা 300। আমি বললাম যে মানে প্রতি তোমার টিফিন ক্যারিয়ার দাম কত? বলে যে স্যার আমি প্রতি টিফিন ক্যারিয়ার নিই 80 টাকা। আমি তাহলে কত হয়? তাহলে 80 টাকা হইলে রাফলি ডেইলি 24,000 টাকার মতো সে সাপ্লাই করে। আমি তাহলে মান্থলি কত? মান্থলি হিসাব করে দেখলাম ইট ইজ ক্লোজ টু, ধরেন প্রায় 3 লক্ষ টাকার মতো। প্রফিট কত? স্যার খাবারের ব্যবসা প্রফিট আছে। কিরকম? কয়েছে মোর দেন 30%। 3 লক্ষ টাকার যদি খাবার সাপ্লাই করে 30% প্রফিট, হুইচ ইজ অ্যাপ্রক্স 90,000 টাকা। আমি তাহলে তুমি এটা করতে কইছে, এটা আরো বড় করবো। চাকরি করলে স্যার 20,000 টাকার বেশি বেতন পাইতাম না। সো আই আর্ন মোর দেন 90,000 টাকা। এবং ইস্যুটা হচ্ছে যে সকালবেলায় ভোরবেলায় বাজার করে দিই, তারপরে বাবুর্চি রান্না বান্না করে, বাবুর্চি রান্না বান্না করে দেওয়ার পরে আমার লোক আছে, সেটা এখন সাপ্লাই করে, আমি দুপুরের পরে থেকে ফ্রি, নিজে চিন্তা ভাবনা করি। সো এই স্টোরিটা সে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, MBA করেছে, হি ইজ ডুইং দ্যাট। আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত, এবং কাজ আসলে কাজই, এটা আমি সবাইকে উদ্দেশ্যে বলতে চাই আসলে। ওকে স্যার জি, থ্যাংক ইউ। লাস্ট ফোন কল হয়তো নিব, নিয়ে প্রোগ্রাম শেষের দিকে অলরেডি একটাই আমরা প্রোগ্রাম শেষ করি, এখন 12:54। জি, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি, আমি ঢাকা থেকে বলছি। আমি হৃদয় মোহাম্মদ হেলাল। হৃদয় মোহাম্মদ হেলাল ঢাকা থেকে বলছেন। আমার গুরু আছেন মিস্টার কামরুল হাসান, CEO Sindabad.com। জি, কথা বলুন। গুরু আপনাকে এবং আপনার গুরুকে আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আর গুরু, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আসলে আপনার গুরু বারবার আখ্যা দিচ্ছেন আর কি, আগে কামরুল ভাইকে আমার প্রাণঢালা অভিনন্দন। আর আপনাকে অভিযোগ করতেছি এই জন্য যে আসলে এরকম মানুষের কথা শোনার সুযোগ জীবনে দ্বিতীয়বার পাবো কিনা বা কখন পাই সেটা ঠিক নাই। আপনারা এত শর্ট টাইমে সেরে দিচ্ছেন না, আমার মনে হয় আপনি ঘুম হবে না। আমাদের প্রোগ্রামের স্কেডিউল অ্যাকচুয়ালি 11টা থেকে 1টা, অলরেডি 5 মিনিট সময় আমাদের হাতে আছে। তবে এন্ডোর্সমেন্টের জন্য কিছু সময় নষ্ট হয়, দ্যাটস ফর শিওর, বাট আসলে উপায়ও তো থাকে না। আসলে আমি আপনাকে
আমার লাইফের একজন আইডল হিসেবে মনে করি। তো আপনি যাকে এতটুকু সম্মান দিচ্ছেন বা এত সম্মান দিচ্ছেন, সে আসলে সম্মান পাওয়ার যোগ্য, এটুকু মানে বলাই বাহুল্য। জি, সেজন্য আসলে তার কাছ থেকে আরো অনেক কিছু শুনতে মন চাচ্ছে। আবার নিয়ে আসবো আমি ব্যাক টু ব্যাক সার্জিকে নিয়ে একটা রেগুলার প্রোগ্রামে নামতেছি। আপনার প্রায় পাবেন আমার সার্জিকে, এবং আমি চাইবো সার্জি কথা দিয়ে দেন এখানে। না ইনশাল্লাহ আমি আপনি আমরা যে প্রোগ্রামে প্ল্যান করেছিলাম সার্জি, আমি চাই যে প্রোগ্রামে আপনি আমার সাথে থাকেন। ইজ ইট পসিবল? না, এটা অসম্ভব কিছু না। সম্ভব কিনা আপনি এখনই কথা দেন, অনলাইনে কথা। হ্যাঁ, সম্ভব। এই যে কথা দিয়ে দিলাম, আমি যে প্রোগ্রাম দোয়া রাখবেন ভাই। আপনার কমপ্লিমেন্ট গুলি শুনলাম, খুব ভালো লাগলো, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা হয়তো বা সহসা কোনো একটা ভালো প্রোগ্রাম স্টার্ট করতে চাচ্ছি একদম। এবং ওইটাতে স্যারজি এখানেই কথা দিলেন যে আমার সাথে থাকবেন উনি। ওকে, থ্যাংক ইউ, চেষ্টা করবো থাকার জন্য। থ্যাংক ইউ। আপনার উদ্দেশ্যে একটা বলা যে আসলে আপনার বাবার কাছ থেকে যে শিক্ষাগুলো মানে আমার খুব মনে গেছে আছে। আমারও বাবা নাই, তো আমার বাবাও আমাকে ছোটবেলায় এরকম অনেক গাইড করতেন। টিভি দেখতে পারতাম না বাবার জন্য, আসলে এখন বুঝি। হয়তো আমি সফল কেউ না। কি নাম আপনার? বুঝি যে কি নাম আপনার? আমার নাম দিদার মোহাম্মদ হেলাল। নিকনেম কি? হেলাল? জি, হেলাল। কিছুক্ষণ আগে আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছিল, এই 5 মিনিট আগে। জি, আমি 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 একটা কথা বলি, শোনেন। তারপর আপনাদের টানে আমি কুইট করতে পারিনি। স্যারজিকে বলছিলাম যে আমি আর না বসি, আমার কেমন যেন ক্লান্তি লাগতেছে আর কেমন শরীর খারাপ করতেছে। স্যারজি বললো যে কিচ্ছু হবে না, পাশে বসো, এখন ফিলিং বেটার। হেলাল, আমি যে কথাগুলো বলি না, আমি আসলে দুমুখো সাপ টাইপের আর কি, অসম্ভব নোংরা ক্যারেক্টারের মানুষ একজন। অনেক সময় কথার সাথে আমার ভেতরের সাদৃশ্য থাকে না, আমাকে ক্ষমা করে দিয়েন। কারণ আজকে যদি হঠাৎ গিয়ে লোয়ে গিয়ে যদি পড়ে যেতাম বা না উঠতাম, তাহলে এই ক্ষমাটা হয়তো আর কখনো চাওয়া হতো না। ক্ষমা করে দিয়েন আমাকে। হ্যাঁ, কারণ যেভাবে বলি অনেক সময় ভেতরের সাথে ওটা কনফ্লিক্টও করে, তারপরে হয়তো বলি বা কিছু করি। ক্ষমা করে দিয়েন আমার সবকিছুর জন্য। এবং আমি বিশ্বাস করি হঠাৎ করে একটা মানুষ চলে গেলেই তার গল্প শেষ। সেখানে কত রকমের বাহাদুরি আমরা করি, কত রকমের কাহিনী করি। আমি যদি দ্বিচারিতা করে থাকি, আমি যেমন না তেমন ভাবে যদি রিপ্রেজেন্ট করে থাকি, সবকিছুর জন্য ক্ষমা করে দেন। ভালো থাকবেন। ব্যাক টু ব্যাক কিছু ফোন কল নিতে চাই। 0184190 এনার্জি পাচ্ছি। 01841904904 এই নাম্বারে কল করুন, এবং প্রত্যেকটি ফোন কলে মানে কোন রকম ফিল্টারিং ছাড়াই কল ধরতে চাই। আমি কি কল ধরা জানি? এটাই কল আসতেছে কি? ওকে, আপনারা ফোন কল করুন, কারণ আমি ফোন কলের জন্য আজকে ওপেন করে দিচ্ছি, যেহেতু আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি। 31 দারুণ এক সেলিব্রেশন এখানে হচ্ছে, আর সেই সাথে আছেন আমার গুরু, যে কারণে আমি ফোন কলগুলো ব্যাক টু ব্যাক নিতে চাই, কোন রকম ফিল্টারিং ছাড়া। যে চাইলে আপনারা আমাদেরকে অপমান অপদস্থ করতে পারেন, কিন্তু কোনোদিন কেউ করেনি, প্লিজ করেন না। কি নাম আপনার? এই তো ফিলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আমি গুরু, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। রস্য কাটা দিলেন না? দিলেন না, গুরুই তো বলছেন, রাইট? আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। আচ্ছা, বলেন কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আরজন জি। আলী। আরজন আলী। কোথেকে বলছেন? আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। ওকে, আপনার ডাক নামটা একখনো বুঝতে পারিনি, আরেকবার বলুন। আমার নাম মোহাম্মদ আরজন আলী। কার্জন সাহেব, কার্জন সাহেব বলুন। আরজন আলী। কার্জন আলী, কার্জন আলী বলুন। আমার গুরু আছেন, গুরু আজ সামাল দিয়ে নেন প্রোগ্রাম। আর গুরু, আপনি আমার সাথে প্রোগ্রাম করবেন তো? নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে আমার ইমোশন বেড়ে গেছে, করবেন না ভবিষ্যতে? ওকে, বলুন। ভাই, আপনার প্রোগ্রাম আমি অনেক শুনি। আপনার প্রোগ্রাম এত ভালো লাগে যে ভাষা বলার মতো না। ওকে, আমার গুরু আছে, গুরুকে উদ্দেশ্য করে কিছু বলুন। এই যে কামাল ভাইয়ের কথা জি শুনলাম, খুব ভালো লাগলো। আমি ভাই একটা মূর্খ মানুষ, আমি কিন্তু সাদা কথা বলতে পারি না। জি, এর জন্য আপনি যদি আমাকে কোনোভাবে একটু সুযোগ করে দিতেন, তাহলে আমি খুব খুশি হতাম। জি জি, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। আবার ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। না, গুরুর জন্য যে গুরুতে সময় কথা, হ্যাঁ সত্যি তো আমার একটু এক মিনিট কথা ছিল। জি, শুনতে পাচ্ছি। আর আপনাকে বলছি, আমার গুরুকে সাথে নিয়ে একটা প্রোগ্রামে আসতেছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে থাকবেন। এবং মানুষের জীবন বিনির্মাণে স্পেশালি এক্সিকিউশন লেভেলে কিছু করা যায় কিনা, আমার স্যারজিকে সাথে নিয়ে সে কাজগুলো করবো। সম্ভব তো এটা স্যারজি? একদম স্ট্রেট ওয়েতে তাদের উপকারের জন্য কিছু করা যায় কিনা। ইনশাআল্লাহ। ভালো থাকবেন কার্জন, অনেক ভালোবাসা। পরবর্তী ফোন কলে যাচ্ছি। কিছু ফোন কল কি নিব? টাইম নেই, If you want. একটা বেজে গেছে। ওকে, লাস্ট ফোন কল, রাইট? ওকে, লাস্ট ফোন কল। জি, আমরা লাস্ট ফোন কলে যাব।
আর স্যারজি আপনি প্রোগ্রাম নিয়ে কি কোন শেষ মুহূর্তে কোনো অনুভূতি ব্যক্ত করবেন ওভারঅল সবকিছু মিলিয়ে? না, এটা আসলে অনেকদিন ধরে কথা হচ্ছিল, আসবো আসবো করে আশা হয়ে ওঠে নাই, এবং আরো বেটার ভাবে আসা উচিত আপনাকে সাথে নিয়ে। না, ইট ডাজন্ট ম্যাটার। আজকে ইনফ্যাক্ট আমি নিজেও খুব ব্যস্ত সময় গেছে আজকে, বিকজ আমারও অফিসিয়াল ক্লোজিং ছিল। তো এগেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ, এবং যারা এখানে আছেন সহকারী যারা হেল্প করছেন অসংখ্য ধন্যবাদ। এবং এটা অত্যন্ত প্রাণবন্ত একটা প্রোগ্রাম, সেটা বুঝে গেলাম যে এত রাত পর্যন্ত সবাই নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, ইউ আর ট্রাইং, এবং অলওয়েজ গুড টু বি পার্ট অফ ইউ, এবং অলওয়েজ গুড টু বি উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। জি, লাস্ট ফোন কল। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি বলুন, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি কে বলছেন, কোত্থেকে বলছেন? লাস্ট ফোন কল। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমার নাম শরীফ, আমি ঢাকা থেকে। জি শরীফ ভাই বলুন। আমি কি গুরুর সাথে কথা বলছি? গুরুর সাথে কথা বলছেন, আর আমার গুরু কামরুল ভাই পাশে আছেন, যদি কিছু বলতে চান। গুরু, আমি ঢাকা থেকে ফোন করেছি। আমি শেষের আধা ঘন্টা শুনেছি আর কি, আমি পুরোটা শুনতে পারিনি। আমি সবসময় আপনার প্রোগ্রামটা শুনি, আমি আপনার খুব ভক্ত। জি, অনেক ভালোবাসা আপনার জন্য। গুরু, আমার সারা জীবন অনেক ট্রাভেলের মধ্যে দিয়ে আমারও কেটেছে স্যার গুরু। তো ওই আমি একজন আইনজীবী। জি। তো 2009 সালে আমার ঢাকা আইনজীবী সমিতি সনদ হয়। তো 2010 সালেই আমি হার্ট অ্যাটাক করি। তো হার্ট অ্যাটাক করার পর আমার হার্টে রিং করানো হয়, এবং আমার হার্টটা ড্যামেজ হয়ে বর্তমানে আমার হার্টটা 40% কাজ করতেছে। তো আমি ঠিক মতো এই 12-13 বছর আমি কোর্টে অনেক ট্রাই করলাম, কিন্তু আমি তেমন কোনো উন্নতি করতে পারিনি। তো আমি পরিশ্রম করতে পারি না, আমি সিঁড়ি বাইতে পারি না, আমি ঠিক মতো হাঁটাহাঁটি করতে পারি না, আমার বুকে কষ্ট হয়, পিঠে কষ্ট হয়। তো আমার হার্ট ঠিক মতো রক্ত পাম্প করতে পারতেছে না। তো আমি যে একটা উৎপাদনমুখী কিছু করবো, সেই পরিমাণ ক্যাশ ক্যাপিটাল আমার কাছে নেই, পরিশ্রম করার মতো শারীরিক অবস্থাও আমার নেই। রাইট পার্সন আমার পাশে আছে, একটু কথা বলুন ওনার সাথে, স্যারজি যদি কিছু বলতে চান। না, এটা আসলে হার্টের প্রবলেম, উনি যেটা বলছিলেন যে এটা আসলে খুব ডিফিকাল্ট। জি, আমার বর্তমানে একটা চাকরি খুব দরকার। তো আমি যদি ওই সিঁড়ি বইতে পারি না, আমি একটু বেশি তো 100 ফিট হাঁটলে আমার 2 মিনিট বিশ্রাম নিতে হয়, সেজন্য আমি চাচ্ছি একটা চাকরি। আমি যদি একটা ফ্লোরে বসে বা একটা টেবিল জব করতে পারি, আমার তো এলএলবি করা, ডিগ্রি করা, আমার বয়স 44 এর মতো, আমি ওই শারীরিক সমস্যার কারণে আমি পরিশ্রম করতে পারি না। এই ধরনের কাজ এবং সবকিছু নিয়ে জি একটা ডেডিকেটেড প্রোগ্রামে খুব শীঘ্রই ফিরে আসছি, এবং স্যার যে আমার পাশে থাকবে, আমার মনে হয় এই সব বিষয়গুলো নিয়ে আমরা অনেক ডিটেল লেভেলে কাজ করতে পারবো। আমি একটু বলে নেই। জি, আমার যদি একটা একই স্থানে বসে যদি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন আমাদের অতিথি, আমার জন্য খুব ভালো হতো। জি, আমি বুঝতে পেরেছি। জি, আমরা আপনার এই নাম্বারটা একটু নোট করে রাখো তো। হ্যাঁ, এই নাম্বারটা আপনার নিয়ে রাখতেছি আমি প্রয়োজন আপনার সাথে অফেয়ারে কথা বলে নিব, এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি এ ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরতেছি, এবং অবশ্যই কামরুল ভাই আমাদের সাথে থাকবে। অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কামরুল ভাইকে, সিইও সিন্দাবাদ.com, এবং এই মানুষটিকে নিয়ে আমার ইচ্ছে যে আরো ব্যাক টু ব্যাক কয়েকটা প্রোগ্রাম করার, এবং আমরা নতুন একটা প্রোগ্রামের প্ল্যান করতেছি, যে প্রোগ্রামে হয়তো তাকে নিয়ে আমরা ফিরে আসবো খুব শীঘ্রই। সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার বাংলাদেশের আজকের পর্বের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আমি আমার অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে এখানে আসার জন্য, এবং উনার স্ট্রাগলিং যেই একটা আপস এন্ড ডাউনস এর একটা যে লাইফ ছিল, যেই গল্পটা আমাদেরকে অনেক বেশি বেশি ইন্সপায়ার করেছে, সেই গল্পটা আমাদের আজকের লিসেনার এবং ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমরা আজকের যে দিনটি, যে রাতটি, সেটা হচ্ছে যে 2021-এর একদম শেষ দিন। এই শেষ দিনে আমি আপনাদের সবার জন্য, আমার ভিউয়ার্স লিসেনার্স যারা আছেন,
সবার জন্য সবাইকে অনেক অনেক বেশি কি বলবো, সবার জন্য অনেক বেশি অভিনন্দন এবং ভালোবাসা। আমরা নতুন বছরে পা দিতে যাচ্ছি এবং সবার জন্য নতুন বছর যেন অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি সুখের এবং অনেক বেশি আশা প্রত্যাশা যেগুলো এই বছরে ছুটে গেছে, আগামী বছরে যেন সেই স্বপ্নগুলো সবার পূরণ হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি তাবাসসুম প্রিয়াঙ্কা আজকে বিদায় নিচ্ছি, সবাইকে আগামী বছরের শুভেচ্ছা জানিয়ে আগামী বছরে এবং আগামী নতুন পর্বে আপনাদের সঙ্গে নতুন ভাবে আমাদের সবার দেখা হবে। সবাই বেশি করে শুনতে থাকুন ঢাকা FM 90.4 এবং আমাদের